একদিন নিজের মতো করে গড়ে নিবি। তুই যেমন স্রষ্টাকে ভালোবাসিস, এই সংসারের মানুষগুলোকেও তার প্রতি ভালোবাসায় মগ্ন করবি। আর আমি তোকে কথা দিচ্ছি, আর যারা তোকে ঘর থেকে বের করে দিল, একদিন তারাই তোকে ঘরে ঠাঁই দিবে। এই বলে সালেহা নাজিফার হাতটা শক্ত করে ধরে ওকে টেনে নিজের ঘরে নিয়ে যায়। ইমাদ মেয়েদের নিয়ে দিব্যি নিজের ঘরের দরজাটা লাগিয়ে দেয়। ছেলেটির এরূপ আচরণ হয়তো নাজিফার কাছে ছেলেটিকে অমানুষ হিসেবে পরিচয় দিয়েছে, কিন্তু উপরওয়ালা জানে ছেলেটি কতটা কষ্টে দিন দিন এমন অমানুষ হয়ে গেছে। প্রতি রাতে জেগে থাকা বালিশ আর জানালার ফাঁক দিয়ে বাহিরে দেখা সোডিয়ামের আলোয় জানে ছেলেটি কত রাত হাহাকার করে কেঁদেছে। আজ ইমাদের চোখে পানিই নেই, অশ্রুটাও আজ হারিয়ে গেছে। কিন্তু এত কঠিন বাস্তবতার মাঝেও প্রিয় মানুষের শেষ আমানতটুকু তাকে আজও বাঁচিয়ে রেখেছে। নওরিন আর নাবার চেহারাগুলো আজও ইমাদকে হাজারো কষ্টের মাঝে বলতে বাধ্য করে, এই তো আমি সুখে আছি, এই তো আমি ভালো আছি। নাজিফাকে সালেহা বিছানার উপর বসিয়ে রান্নাঘরে গেল খাবার আনতে। সালেহা খাবার এনে দেখে মেয়েটি এখনো মাথায় এক হাত ঘোমটাটা দিয়ে বসে আছে। সালেহা নাজিফার কাছে গিয়ে কোনো কথা না বলেই নাজিফার ঘোমটাটাকে সরিয়ে ফেললো। অতঃপর দেখলো মেয়েটি কান্না করে চোখ দুটোকে লাল করে ফেলেছে। সালেহা অভিমান করে বলল, এটাই করতে পারবে, তাছাড়া আর কিছুই করতে পারবে না। নাজিফা চোখের জল মুছতে মুছতে বলল, মানে আমরা মেয়েরা কান্না ছাড়া আর কিছুই করতে পারি না। শোনো, একটা কথা মাথায় রাখবে, তোমার সুখ তোমার নিজেকেই আদায় করে নিতে হবে, বুঝলে? নাজিফা অবাক হয়ে গেল। আসলেই কি উনি আমার শাশুড়ি? দুনিয়াতে কত রকমের মানুষ, কেউ শাশুড়ি নামক জল্লাদ আর কেউ শাশুড়ি নামক মা। তাই এভাবে চুপ করে বসে থাকলেই হবে? ক্ষুধা লাগেনি? মানে লেগেছে তো। যাও হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। নাজিফা হাত মুখ ধুয়ে আসলে সালিহা বেগম নিজ হাতে ওকে খাওয়াতে গেলে ও কান্না করে দেয়। সালেহা তখন আলতো করে ওর মাথায় হাত দিয়ে বলে, কি হয়েছে? মায়ের কথা মনে পড়ছে? নাজিফা তখন কাঁদতে কাঁদতে বলে, মা কখনোই এমন ভালোবাসেনি যে তাকে মনে পড়ার কথা। তাহলে কাঁদছিস কেন? আপন মা না হয়েও কেউ একজন মায়ের মতো ভালোবাসায়। পাগলি, নে খেয়ে নে। নাজিফা যখন ভাতের প্রথম লোকমা মুখে নিল তখন ওর নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হলো। এই প্রথম কেউ একজন ওকে এত ভালোবাসলো। নিজের মাও কখনো এইভাবে আদর করেনি। আসলে পৃথিবীতে একজনকে দিয়ে সকলকে বিবেচনা করা উচিত নয়। পৃথিবীতে সব মায়েরা যেমন এক হয় না, ঠিক তেমনি পৃথিবীর সব শাশুড়িরাও এক হয় না। কি রে মা, কি ভাবছিস? না কিছু না। আচ্ছা, আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? এ মা, এ আবার কি কথা? আমি তো তোরই মা। কথাটি শুনে নাজিফা মিসেস সালেহার দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে রইল। কি হলো, ওভাবে চেয়ে আছিস কেন? না কিছু না। নে ঘুমিয়ে পড়, কাল থেকে দেখবি এই বাড়ির নাটকীয়তা। দেখতে তো আমাকে হবেই, আর সাথে মানুষগুলোকেও পরিবর্তন করতে হবে। সকালে নাজিফার মধুর সুরের কোরআন পাঠ করা শুনে সালেহার ঘুম ভেঙে যায়। সালেহা চোখ খুলতেই দেখতে পেল মেয়েটি কোরআন পড়ছে আর বিনিয়ে বিনিয়ে কাঁদছে। সালেহা ওর পাশে গিয়ে বসতেই নাজিফা চোখের জল মুছে সালেহাকে বলল, আম্মু আপনি নামাজ পড়ে নিন। নাজিফার এই বাক্যটির মাঝে সালেহা যে শান্তি সুখ পেল তা অনেক কাল আগেই ছেলে মেয়েদের বিপথে যাওয়ার ফলে হারিয়ে গিয়েছে। সালেহা ওযু করে এসে নামাজ পড়ে নাজিফাকে বলল, আচ্ছা নাজিফা, তোমার কখনো রবের উপর রাগ হয়নি? কেন? না মানে তিনি তোমাকে এত কষ্ট দিচ্ছে অথচ তুমি তার হুকুম মেনে চলো, তাকে ডাকো। নাজিফা তখন হেসে বলল, রবের উপর রাগ করা যায় না মা, কিন্তু অভিমান করা যায়, যা নিমেষে আবার রবের সামান্য নেয়ামত পেয়ে ভালোবাসায় পরিণত হয়। আর রব কখনো তার বান্দাদের কষ্ট দেয় না, বরং পরীক্ষা করে দেখে তার বান্দা তাকে কত ভালোবাসে। তবে সবাইকে পরীক্ষা করে না। যারা তার হুকুম মেনে চলে, তাকে ডাকে, তার উপর ভরসা রাখে, রব কেবলই তাদেরই একটু বেশি পরীক্ষা করে। কিন্তু তাই বলে কি আমি বলতে পারি আমার রব আমাকে কষ্ট দিচ্ছেন? মাশাআল্লাহ, কি সুন্দর কথা। আচ্ছা আম্মু, এবারের কেউ সকালের নামাজ পড়ে না? সালেহা তখন একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি হয়তো ভালো নই রে মা, তাই হয়তো ছেলে মেয়েগুলোকে রবের সাথে পরিচয় করাতে পারলাম না। ফাহাদ মানে আমার বড় ছেলে, ও তো কোনো কালেই মানুষ হয়নি। ওর কাছে জীবন মানে একটাই, তাই মাস্তি আড্ডা আর গার্লফ্রেন্ড ভেবেছিলাম বিয়ের পর মানুষ হবে। কিন্তু যাকে বিয়ে করলো সে নিজেই তো চাইনিজ, আর
আমার ছেলেকে ও আর কি মানুষ করবে? নিজেই তো। সালেহা চুপ হয়ে গেল। তারপর ঠোঁটের কোণে ঠুনকো হাসি ফুটিয়ে বলল, অবশ্য অন্যের মেয়েকে কি বলবো, আমার নিজের মেয়ে নিতুকেই তো আজ ঠিক করতে পারলাম না। মাদ্রাসায় দিয়েছিলাম যাতে মেয়েটি একটু ঠিক হয়, কিন্তু কোথায় কার ভালো, দিন দিন আরো বেশি বেহায়াপনা হয়ে গেছে, পড়ালেখাও বন্ধ করে দিয়েছে। নাজিফা তখন একটু ক্ষীণ কণ্ঠে বলল, আর মা উনি? কে ইমাদ? জানিস মা, ও আমার গর্ব করার সন্তান ছিল। কখনো ওর ভিতরে আমি সামান্যটুকু অনৈতিক কাজ দেখিনি। ছোটবেলা থেকেই ও 5 ওয়াক্ত নামাজ আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠেছে। ও অনেক ভালো একজন ডাক্তার, কিন্তু ওই যে কথায় আছে না, কাল যে মানুষটা আমের ছিল আজ সে ফকির হয়ে গেল। ইমাদেরও তাই হলো। মৃত্যুর মৃত্যুটা ও ঠিকভাবে নিতে পারছে না, মানবেই বা কিভাবে? আমার ছেলেটা যে ওকে খুব ভালোবাসতো, কিন্তু নাবা হওয়ার সময় ওর মারা যাওয়াটা আমার ছেলেকে এতটাই পাথর বানিয়ে দিয়েছে যে ও এখন ভুল করেও আল্লাহকে ডাকে না। নাজিফা তখন শান্ত কণ্ঠে বলল, আসলে মা, আমরা না আমাদের রবকে বুঝতেই পারি না। দুনিয়ার সামান্য ভালোবাসায় কত পরীক্ষা দিতে হয়, কিন্তু তারপরেও আমরা প্রিয় মানুষকে ভালোবাসি, ওকে নিয়ে থাকতে চাই। আর যখন কথায় কথায় কেউ বলে আমি রবকে ভালোবাসি, তখন কেন মা উনি আমাদের পরীক্ষায় ফেললে আমরা ওনাকে ভুলে যাই? সালেহা চুপ করে থাকে, কেননা এর উত্তর হয়তো সালেহার কাছেও নেই। আমরা মানুষরা তো এমনই। সকাল 9টায় ইমাদ বাচ্চাদের নিয়ে নিচে নামে। নাজিফা রান্নাঘর থেকে একটু আর চোখে চেয়ে আবার নিজের কাজে ব্যস্ত হলো। হঠাৎ কি যেন মনে করে নাজিফা আবার ইমাদের দিকে তাকালো, তারপর সহসা করে উঠল, মাশাআল্লাহ, ছেলেরাও এত সুন্দর হয়। সত্যি মানুষটা অনেকটাই সুন্দর। ইমাদ নিচে নামতেই সালেহাকে দেখলো সোফায় বসে আছে। সালেহার কাছে গিয়ে বলল, মা, নাবা আর নওরিনকে রেডি করে দাও স্কুলের জন্য। সালেহা ছেলের সাথে কোনো কথা না বলেই নাবা আর নওরিনকে নিয়ে নিজের রুমে চলে যায়। ইমাদ তখন চারপাশে তাকিয়ে নাজিফাকে খুঁজতে থাকে। হঠাৎ চোখ পড়ে রান্নাঘরের দিকে, আর দেখতে পেল বিশাল ঘোমটা দিয়ে কেউ একজন রুটি বানাচ্ছে। ছেলেটি বুঝতে পারলো ও নাজিফা, অতঃপর ওর কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। নাজিফা কোনো কথাই বলল না, রুটি বানাতে লাগলো। ইমাদ তখন বারবার কাশি দিতে লাগলো। নাজিফা তাও কোনো কথা বলল না। ইমাদ তখন একটু রেগে গিয়ে বলতে লাগলো, কি মানুষ রে বাবা, সেই কখন থেকে কাশি দিচ্ছে অথচ এক গ্লাস পানিও দিচ্ছে না। নাজিফা তখন গম্ভীর কণ্ঠে বলল, হাতের সামনেই পানি, একটু নিয়ে নিলেই তো হয়। ইমাদ তখন একটু রেগে গিয়ে বলতে লাগলো, এভাবে বলার কি আছে, আমি দেখতে পাইনি তো। এই বলে পানি খেতে লাগলো। 1 গ্লাস নয় 3-4 গ্লাস পানি খেয়ে ফেললো। নাজিফা তখন বলতে লাগলো, এত পানি খেলে তো পরে নাস্তা খেতে পারবেন না। খাবো না, তাদের আপনার কি? আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, কই একটিবারও তো বললেন না কিছু লাগবে কিনা, বা আমাকে কি কিছু বলবেন? হাসালেন। আমার সাথে আবার আপনার কি কথা? ইমাদ তখন আরো 1 গ্লাস পানি খেয়ে বলতে লাগলো, মানে আমি তো খুব ভালো ছেলে, বুঝলেন? কখনো কোনো মানুষকে কষ্ট দেই না, বুঝলেন? আমার আবার মানুষের প্রতি খুবই দয়া, এত দয়া, এত দয়া যে আমি মাঝে মাঝে রাস্তায় তো পথ শিশুদের দেখলে দুঃখ করি। তো বুঝলেন, আমি মানুষকে কষ্ট দেই না। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি বলতে চান সেটা বলুন। মানে আপনিও তো মানুষ, আপনাকেও তো কষ্ট দেওয়া উচিত নয়। তো কি? তো তো মানে কালকে রাতে আপনাকে মানে ডিভোর্সি বলার জন্য সরি। এই বলে ছেলেটি নিমেষে কোথায় যেন চলে গেল। সরি শব্দটি নাজিফার কানে যেতেই নাজিফা অবাক হয়ে গেল। ইমাদ সাহেব আমাকে সরি বললেন? আদৌ কি আমি ঠিক শুনেছি? অবশ্য ছেলেটি একটা সরি বলতে গিয়ে কত সংকোচ যে করলো, বাট শেষে সরিটা বলল। আসলে উনি ভালো, তবে নিজের ভালোটাকে মানুষের সামনে প্রকাশ করতেই ভুলে গেছে। এই যা। ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে মেয়েটি ভাবতে লাগলো, এত কটু কথা বলার পরও যখন মানুষটা একবার সরি বলল, তাও এত সংকোচ করে, তখন অভিমানগুলো সত্যিই নিমেষেই অজানা দেশে পাড়ি দিল। এই ভেবে নাজিফা আবার রুটি বানাতে লাগলো। এমন সময় সালেহার মেয়ে নিতু কানে হেডফোন দিয়ে নিচে নামলো। নাজিফাকে রান্নাঘরে দেখতে পেয়ে বলতে লাগলো, এই যে একটু তাড়াতাড়ি হাত ছাড়া, সকালের নাস্তা কি দুপুরে খাওয়াবে? অমনি ফাহাদের বউ নাইট ড্রেস পরে নিচে নেমে নিতুকে বলতে লাগলো, গুড মর্নিং নিতু, হোয়াটস হ্যাপেন? আর বলো না, খুব ক্ষুধা পেয়ে গেছে, বাট দেখো ওকে, ও এখনো নাস্তাই বানায়নি। কি করে পারবে বল, এসবের জন্য তো সংসার করতে পারিনি। ঠিক বলেছ, দেখো আমার কি পরিমাণ ক্ষুধা লেগেছে। সালেহা তখন বলতে লাগলো, আহারে,
আমার মেয়েটা যে কি ক্ষুধা লেগেছে। সালেহাকে দেখতে পেয়ে নিতু চুপ হয়ে যায়। সালেহা তখন নাবা আর নওরিনকে ডাইনিং টেবিলে বসিয়ে নিতুর সামনে এসে বলল, তা মা, আপনার আজকে এত তাড়াতাড়ি ক্ষুধা পেয়ে গেল? আপনি তো নবাবজাদি, দুপুর 12টা ছাড়া আপনার ঘুমই ভাঙে না, আর 1টা ছাড়া আপনার সকালের নাস্তাই হয় না। তা আজকে আপনি এত তাড়াতাড়ি উঠলেন যে? নিতু চুপ করে দাঁড়িয়ে রইল। ফাহমিদা তখন বলতে লাগলো, থাক না মা এসব কথা। তুমি চুপ করো, তোমরা দুজনেই তো একই ঘাটের মাঝি। তুমিও দেখি আজকে এত তাড়াতাড়ি নিচে নেমে আসলে, আর তোমাকে না বলেছি এসব নাইট ড্রেস পরে নিচে নামবে না? ওহ মা, এটা ফ্যাশন। এই ফ্যাশন করতে গিয়ে এই বাড়ির বড় বউয়ের সম্মানটা আবার হারিয়ে ফেলো না। মা, খাবার হয়ে গেছে, সবাইকে বসতে বলুন। নাজিফার মুখ থেকে এমন উক্তি শুনে ফাহমিদা রেগে গিয়ে নাজিফাকে বলতে লাগলো, যত বড় মুখ নেয় তত বড় কথা। এসেছো এখনো একদিনও হয়নি, আর এখনই আমার সাথে এরূপ আচরণ। কেন বৌমা, ও কি ভুল বলেছে? ও তো ঠিকই বলেছে। তুমি ইমাদের সামনে এসব পরে হাঁটলে বড় ভাবি হিসেবে তোমাকে মানায়? আজকে ইমাদ আসুক, তারপর দেখাচ্ছি মজা। হঠাৎ ইমাদ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতে লাগলো, কি হয়েছে? এত চেঁচামেচি কেন? বৌমনি কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? আর বলিস না ভাই, তোর বউ তো প্রথম দিনই আমার মুখের উপর কথা বলছে, আমার পোশাক আশাক নিয়ে পর্যন্ত মন্তব্য করছে। ইমাদ ফাহমিদার মুখ থেকে কথাগুলো শুনে কোনো কিছু না ভেবেই নাজিফার কাছে গিয়ে ওর হাতটা শক্ত করে ধরে বলল, মানবতার খাতির একটা সরি বলেছি বলে আপনি কি সাপের 5 পা দেখেছেন? নাজিফা কোনো কথাই বলল না, অনায়াসে ইমাদের সব কথা শুনতে লাগলো। ইমাদ ওর এরূপ নিশ্চুপতা দেখে অবাক হয়ে গেল। মানুষ এত ধৈর্যশীলতা কিভাবে হয়? কি ব্যাপার, কথা বলছেন না কেন? লিসেন, যান বৌমনির কাছে গিয়ে মাপ চান। দেখুন, আমি ওনাকে খারাপ কিছুই বলিনি, জাস্ট বললাম যে উনি সব পরে আমার সামনে আসাটা ঠিক মানায় না। দেখেছি ইমাদ, আবার সে একই কথা বলছে। যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোমার দাদা ভাইয়ের কাছে যদি আমি না বিচার দিয়েছি, তাহলে আমার নাম ফাহমিদা না। আর ও যদি আমার কাছে মাফ না চায়, তাহলে আমি আজ কোনো খাবারই খাবো না, এই বলে দিলাম। এই বলে ফাহমিদা নিজে ঘরে চলে গেল। সালেহা তখন একটু মুচকি হেসে বলল, উফ, বাঁচলাম। কেন যে আমার বড় ছেলে এর মতো একটা মেয়েকে বিয়ে করেছে আল্লাহই জানে। একটু তাড়াতাড়ি কর বাবা, নাবার নওরিনের স্কুল আছে তো। ইমাদ আর কোনো কথাই বলল না। ও বুঝেছে ফাহমিদার কাজেই শুধু ঝগড়া করা। এখন ওর মনে পড়ে মিতুর সাথে সামান্য কারণ নিয়ে কি পরিমাণ ঝগড়া করত। ইমাদ ভাবছে, তবে মিতু এই মেয়েটির মতো নিশ্চুপ থাকতো না। মিতুকে যদি বৌমনি বলতো একটা, মিতু বলতো 100টা। এখনো মনে পড়ে শুধুমাত্র বৌমনির কারণে ও কতবার আমাকে বলেছিল চলো আমরা আলাদা হয়ে যাই, কিন্তু এই কথাটি কখনোই আমি মায়ের কান অবধি আসতে দেইনি। কারণ আমি জানতাম মা আর যাই হোক আমাদের 2 ভাইয়ের আলাদা হয়ে যাওয়াটা কখনোই মেনে নিতে পারবে না। কেননা বাবা মারা যাওয়ার পর আমি আর দাদা ভাইয়ের তো মায়ের কাছে সব। আজ আবার এই বৌমনির কারণে সেই মানুষটাকে মনে পড়ে গেল যে আমাকে অসহায় করে দূরে কোথাও চলে গেল। মিতুর কথা মনে পড়তেই ছেলেটার চোখ দুটো লাল হয়ে যায়। ছেলে মানুষ, তাই সে বুঝে ফেললো কান্না তাকে মানায় না। সহসা ডাইনিং টেবিল থেকে উঠে দাঁড়ালো। নাজিফা তখন মিতুকে আর শাশুড়িকে রুটি দিচ্ছিল। ইমাদের এভাবে উঠে দাঁড়ানো দেখে সালেহা বিস্ময় কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এভাবে উঠে দাঁড়িয়েছিস কেন? খিদে নেই? এই বলে ইমাদ চলে যেতে চাইলে নাজিফা অমনেই ওর হাতটা গিয়ে ধরে ফেললো। নাজিফার এত সাহস দেখে ইমাদ খুব বেশি অবাক হয়। চিৎকার দিয়ে বলতে লাগলো, হাউ ডেয়ার ইউ! আপনি আমার হাত ধরার সাহস কোথায় পেলেন? সাহস তো আপনিই দিয়েছেন। মানে হলো আপনি যখন আমার অনুমতি না নিয়ে আমার হাত ধরার সাহস পেয়েছেন, ঠিক তেমনি আমিও আপনার অনুমতি না নিয়ে আপনার হাত ধরার সাহস পেয়েছি। নাজিফার এমন উত্তর শুনে সালেহা খুশিতে বলতে লাগলো, সাবাস মা। ইমাদ অবাক হয়ে গেল। ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা এই মেয়েটি সত্যিই অদ্ভুত। এত খারাপ কথা বলি, কিন্তু তারপরেও। কি হলো, কি ভাবছেন? না, কিছু না। যান, টেবিলে গিয়ে বসুন। আমি কি আপনার কথা শুনবো নাকি? কে আপনি যে আপনার কথা শুনতে হবে? আমি হয়তো আপনার কেউ না, কিন্তু দেখুন, না খেয়ে থাকলে তো আর সবকিছু সমাধান করা যায় না। তাই বলি কি, এত কথা না বলে খেতে বসুন। নাবাও তখন বলতে লাগলো, বাবাই আতো আতো। মেয়ের কথা ফেলতে না পেরে ইমাদ খেতে বসে। নাজিফা সবাইকে খাবার দিয়ে এক পর্যায়ে নাবাকে নিজের হাতে জ্যাম আর পাউরুটি খাওয়াতে গেলে নওরিন নাজিফার হাতটা ধরে ফেলে। চোখগুলোকে বড় বড় করে নাজিফাকে বলতে লাগলো, তুমি একদম আমার বোনকে খাওয়াবে না। নাজিফা একটু স্নেহময় কণ্ঠে নওরিনকে তখন বলল, মা, ও তো ছোট, ওকে আমি খাইয়ে না দিলে ও
ও খাবে কি করে? নওরিন তখন হাসতে হাসতে বলল, আপনি তো মাত্র একদিন হয়ে এসেছেন, এতদিন আমার বোনকে দিদুনেই খাইয়ে দিত, সুতরাং আজকে না হয় দিদুনেই খাইয়ে দিবে। নিতু নওরিনের কথাগুলো শুনে মনে মনে বলতে লাগলো, গুড নরিন, এটাই তো আমি চেয়েছি, আর তুই করেছিস, ভেরি গুড। ইমাত নিজেই হতভম্ব হয়ে গেল নওরিনের এরূপ আচরণ দেখে। মাত্র 9 বছর বয়স, অথচ এই বয়সেও এত পরিমাণ খারাপ হয়ে গেছে। হয়তো মেয়েটিকে আমারও পছন্দ না, কিন্তু তাই বলে আমি যেরূপ আচরণ করতে পারি ও তো তা পারে না, কেননা ও তো বাচ্চা। আর তাছাড়া শত হোক নাজিফা তো ওর মায়ের মতোই। এই ভেবেই ইমাত নওরিনকে অনেক জোরে একটা ধমক দিল। নওরিন অমনেই কান্না করে দিল। নাজিফা তখন ওকে জড়িয়ে ধরতে চাইলে ও তখন নাজিফাকে বলে, ডন্ট টাচ মি, তোমার জন্য বাবাই এই প্রথম আমাকে বকা দিয়েছে। এই বলে না খেয়ে চলে গেল। নাজিফা তখন ইমাতকে বলল, এটা আপনি কেন করলেন? ও তো ছোট মানুষ, আর ছোট মানুষদের ভালোবাসা দিয়ে বোঝাতে হয়, ধমক দিয়ে নয়। আপনি চুপ করুন, সব আপনার জন্যই হয়েছে, জাস্ট আপনার জন্যই আমি আমার মেয়েকে এই প্রথম বকেছি। এই বলে ইমাত না খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। নিতু তখন সালেহাকে উস্কানির জন্য বলতে লাগলো, দেখেছ কি মেয়ে বউ করে আনলে? যে ভাই কখনো না খেয়ে বাড়ি থেকে বের হতো না, আজ এই প্রথম সে না খেয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। শতহোক ছেলে তো না খেয়ে বাড়ি থেকে বের হয়েছে, এটা সত্যি। সালেহার খুব খারাপ লাগে। নিতুকে কোনো কিছু না বলেই সালেহা নিশ্চুপভাবে রুমে চলে গেল। নিতু তা দেখে মহা খুশিতে গান গাইতে লাগলো আর নাস্তাটা নিয়ে উপরে চলে গেল। নাজিফার চোখ দুটো জলে ঝাপসা হয়ে যায়। উপরের দিকে তাকিয়ে আল্লাহকে বলতে লাগলো, আমি কি কখনোই কাউকে সুখী করতে পারবো না? আল্লাহ, আপনি কি কখনোই আপনার এই বান্ধাকে একটু সুখ দিবেন না? নিশ্চয়ই আল্লাহ আপনি আমাকে সাহায্য করবেন, কিন্তু আর কতদিন আমি এভাবে মানুষদের কষ্ট দিব? অমনি দুফোঁটা অশ্রু নাজিফার গাল বেয়ে গড়িয়ে পড়ল। ঠিক তখনই নাবা নাজিফার আঁচল ধরে টান দিল। নাজিফা বিস্মিত হয়ে নিচের দিকে তাকাতেই দেখে নাবা। ওর সামনে বসতেই নাবা বলতে লাগলো, এই তুমি আমাকে তাইয়ে দিবে না? তুমি তাচ্ছ কেন? নাজিফা ওর কপালে একটা চুমু দিয়ে বলল, এমনি কাচ্ছি মা, আয় আমি তোকে খাইয়ে দিচ্ছি। নাবা তখন নাজিফাকে বলতে লাগলো, তুমি কে? তুমি কি মা? তুমি কি মা? নাজিফা তখন নাবাকে কোলে নিয়ে বলতে লাগলো, হ্যাঁ মামুনি, আমি তোর মা। নওরিন অমনেই নাজিফার সামনে এসে বলতে লাগলো, না, তুমি মা নও, ফুপু বলেছে তুমি সৎ মা। না বা, ওনার কোল থেকে নাম বলছি, উনি আমাদের মা নন। এই বলে নওরিন নাবাকে জোর করে নাজিফার কাছ থেকে নিয়ে যায়। নাবা কাঁদতে থাকে আর বলতে থাকে, মা আমি দাবো, মা আমি তোমার তাতে দাবো। সকাল 10টায় নাজিফা সালেহার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, মা আপনি কি আমার উপর রাগ করেছেন? সালেহা তখন একটু হেসে বলল, না, কেন রাগ করব? কিন্তু মন খারাপ, আসলে ছেলেটা কখনো না খেয়ে এভাবে বাড়ি থেকে বের হয়ে যায়নি তো, আর নওরিনও না খেয়ে আছে তাই। আচ্ছা মা, ওনাদের সব থেকে পছন্দের নাস্তা কি আপনি জানেন? জানবো না কেন? আসলে নওরিন আর ইমাদ দুজনেই আলু পরোটা খুবই পছন্দ করে। আলু পরোটা দেখলে দুজনেই লোভ সামলাতে পারে না। আগে বলবেন না মা, আসলে এই আলুর পরোটা আমার বাবাও খুব পছন্দ করত। বাবার জন্য বানাতে বানাতে এই পরোটার সাথে আমার একটা বন্ধুর সম্পর্ক হয়ে গেছে, তাই আমার হাতের আলুর পরোটা মানেই সেই। সালেহা তখন বলল, তাহলে তুমি তাড়াতাড়ি করে কয়েকটা আলুর পরোটা বানিয়ে ফেলো, আমি কদমকে বলি ইমাদের চেম্বারে নিয়ে যেতে। কিন্তু নওরিন? ও তুমি চিন্তা করো না, ওকে খাওয়ানোর দায়িত্ব আমার। এই বলে নাজিফা তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে আলুর পরোটা বানালো। টিফিন বক্সে কয়েকটা ইমাদের জন্য চেম্বারে পাঠিয়ে দেয়, আর কয়েকটা নিয়ে নওরিনের ঘরে যেতেই দেখে মেয়েটি পেটে হাত দিয়ে বসে আছে, মুখটা শুকিয়ে গেছে। নাবা সামনেই বসে খেলছে। দুজনে এখনো স্কুল ড্রেসটাও খোলেনি। আমার উপর রাগ করে আজকে স্কুলে যায়নি বুঝলাম, কিন্তু ড্রেসটাও খুললো না। এই ভেবে নাজিফা একটা কাশি দিল। ওর কাশির আওয়াজ নাবার কানে যেতেই নাবা বলে উঠল, মা তুমি আত্ম। নওরিন অমনেই দরজার দিকে তাকাতেই নাজিফাকে দেখে বলে উঠল, তুমি আমার ঘরে কেন? নাজিফা একটু নিচু স্বরে নওরিনকে তখন বলল, তোমার জন্য নাস্তা নিয়ে এসেছি। আমি খাবো না। দেখো, আমার উপর রাগ করে তো আর না খেয়ে থাকা উচিত নয়। খেয়ে নাও মা, নাও। বললাম না আমি খাবো না। ঠিক আছে, তুমি না খেলে আমি খেয়ে ফেলছি। আলুর পরোটা আমারও খুব প্রিয়। আলুর পরোটা শুনতেই নওরিন একটু আমতা আমতা করে বলল, তো তোমার হাতে ওটা আলুর পরোটা? হ্যাঁ তো। কে বানিয়েছে? তুমি?
আসলে আমার বাবা বলতেন আমার হাতের আলুর পরোটা নাকি অনেক মজা। তো কি হয়েছে? এগুলো আমাকে শোনাও কেন? আমি খাবো না। ঠিক আছে, আমি তাহলে যাই। অমনি নওরিন বলল। এই শোনো। নাজিফা তখন বলল, তুমি আমাকে বলছো? আসলে তুমি যেহেতু এতবার বলছো তো একটু খেয়ে দেখতে পারি। নাজিফা নওরিনের কথাটি শুনে খুশি হয়ে গেল। নওরিনের কাছে গিয়ে বসে ওর সামনে খাবারটা দিল। নওরিন তখন একটু সংকোচ নিয়ে বলল, খাবো? ও মা, এ আবার কেমন কথা, খাও। নওরিন খেতে লাগলো। পরোটাগুলো ওর এতই ভালো লেগেছে যে ও নাজিফাকে বলতে লাগলো, তুমি তো ভালো রান্না করতে পারো। ধন্যবাদ। নাজিফা তারপর কিছু সময় চুপ থেকে নওরিনকে বলল, আচ্ছা মা, তুমি কেন আমার উপর রাগ করো? আমি তো তোমার সাথে কোনো খারাপ আচরণ করি না। আর বড়দের সাথে এমনভাবে আচরণ করলে যে আকাশের মালিক খুব অসন্তুষ্ট হয়। নওরিন অমনি খাবারটা রেখে কৌতূহল নিয়ে নাজিফাকে জিজ্ঞেস করলো, আল্লাহ বুঝি খুব অসন্তুষ্ট হয় আমি বড়দের সাথে খারাপ আচরণ করলে? হ্যাঁ তো মা। কিন্তু আমি তো বড়দের সাথে খারাপ আচরণ করি না, আমি শুধু তোমার সাথে খারাপ আচরণ করি, কারণ ফুপু বলেছে তুমি নাকি আমাকে আর না পাকে বাবার কাছ থেকে। অমনি নিতু ঘরে ঢুকে যায়। নওরিনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে হাত দিয়ে ইশারা দিয়ে বলে, ওকে চুপ থাকতে। নওরিনও চুপ হয়ে গেল। নাজিফা নওরিনকে তখন বলে, কি হলো মা, চুপ হয়ে গেছো কেন? কি বলেছে ফুফু, আমাকে বলো। নিতু তখন নাজিফার সামনে এসে বলতে লাগলো, আমার নামে তুমি নওরিনকে কি বলছো? নাজিফা নিতুকে দেখে বুঝতে পারলো নওরিন কেন চুপ হয়ে যায়, এবং এও বুঝতে পারে একটি 9 বছরের মেয়ের এরূপ আচরণের পিছনে আমরা বড়রাই দায়ী। বাচ্চারা কখনোই খারাপ মন মানসিকতার হয় না। তাদের নির্মল হৃদয়কে যদি কোনো অপবিত্র ব্যক্তি তাদের নিজের মনের মতো গড়ে, তখনই সেই বাচ্চাটির হৃদয়ে অপবিত্রতা বাসা বাঁধে। কি হলো, চুপ করে আছো কেন? কানে কথা যায় না? আমার নামে কি বলে তুমি নওরিনের কান ভারী করছো? এই জন্যই বলি নওরিন কেন হঠাৎ চুপ হয়ে গেছে। মানে কি বলতে চাইছো? না কিছু না, অন্তত এই বাচ্চাদের সামনে তোমাকে আমার কিছুই বলার নেই। এসো ড্রয়িং রুমে এসো। নাজিফা নিতুকে ড্রয়িং রুমে এনে জিজ্ঞাসা করতে লাগলো, তুমি নওরিনকে কি বলেছো? মানে আমি আবার নওরিনকে কি বলবো? কিছুই বলনি? না তো। এনিওয়ে, তোমার সাথে পরে কথা বলবো। আমি এখন বাইরে যাচ্ছি। কি, তুমি এভাবে বাইরে যাবে? কেন, কি হয়েছে? তুমি জিন্স টপ পরে বাইরে যাবে না। এরূপ রংচটা লিপস্টিক দিয়েছো কেন? আর এমন কার্লি চুলগুলোকে লাল আর বাদামি রং করে তোমার মনে হচ্ছে তোমাকে খুব ভালো লাগছে। তাতে তোমার কি? দেখো নিতু, তোমার মনে হচ্ছে এগুলোতে তোমাকে খুব স্মার্ট লাগে, কিন্তু বিশ্বাস করো, নিজের দেশে সাদামাটা পোশাকেই আর পর্দায় মেয়েদের সৌন্দর্য। তুমি কেন নিজেকে বাহিরের বখাটে ছেলেদের কাছে পণ্য তৈরি করবে? একটা কথা মনে রেখো, জিন্স টপস রংচটা লিপস্টিক দিয়ে ছেলেদের সামনে চলাফেরা করলেই তাকে আর যাই হোক সত্যিকারের স্মার্ট বলে না। সত্যিকারের স্মার্ট হতে হলে নিজেকে সম্মান করতে শিখতে হয়, অন্যের সামনে নিজেকে পণ্য বানাতে হয় না, আর একটা সুন্দর মন থাকতে হয়। ও প্লিজ, আমি তোমার এসব বকবকানি শুনতে চাই না। এসব তোমার বকবকানি মনে হচ্ছে? তুমি না মাদ্রাসা স্টুডেন্ট? অবশ্য পৃথিবীর প্রত্যেক জায়গায় ভালো খারাপ আছে, সুতরাং এ আর নতুন কি। এই চুপ থাকো তো, আমি গেলাম। নাজিফা অমনি নিতুর হাতটা ধরে বলল, যতক্ষণ না তুমি শালীনতার পোশাকে তোমাকে আবৃত করবে ততক্ষণ অবধি তোমার কোথাও যাওয়া হবে না। নিতু অমনি হাত ছাড়াতে চাইলে সালেহা এসে বলে উঠল, সাবাস মা, এতদিনে আমি যা করে উঠতে পারিনি তুই তো করেছিস। যা, ওকে ঘরে নিয়ে আটকে রেখে আয়। নাজিফা বলল, তা করা লাগবে না মা, ও যদি এভাবে বাইরে যায় তাহলে আজ ওকে আর এই বাড়িতে ঢুকতে দিবেন না। সালেহা তখন বলে উঠল, ঠিক আছে মা, তুই যা বলবি তাই হবে। নিতু তো নাজিফার উপর রেগে ওর সামনে এসে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, কাজটা ঠিক করলে না, আমি তোমাকে দেখে নিব। ওপর থেকে ফাহাদ আর ফাহমিদা তখন নিচে নামতে নামতে বলল, আবার কি হলো? নিতু তখন বলল, কি হবে বৌমনি, তোমাকে যেমন অপমান করেছে আমাকেও তাই করছে, আর দেখো মা তাতে সায় দিচ্ছে। ফাহাদ তখন সালেহাকে বলল, মা, এটা আপনি ঠিক করছেন না। ও আমার বউকে ইনসাল্ট করেছে। এ বাড়িতে এসেছে ও এখনো একদিনও হয়নি, অথচ আমার বউয়ের পোশাক আশাক নিয়ে মন্তব্য করছে। ঠিক করেছে তোর বউ, যেমন পোশাক আশাক পরে তেমনই মন্তব্য করেছে। ফাহাদ আর ফাহমিদা কোনো কথা বলল না, আর দুজনেই বাড়ি থেকে বের হয়ে নিজেদের কাজে চলে গেল। নিতু আর কোনো উপায় না পেয়ে উপরে যেতে বাধ্য হলো। এদিকে কদম ফিরে আসলে নাজিফা ওকে জিজ্ঞেস করে, কদম ভাই, তোমার সাহেব খেয়েছে? কদম বলল, জানি না আফা,
সাহেব আমাকে শুধু বলল বক্সটা রেখে যেন চলে যাই। কথাটি শুনে নাজিফা একটু মুচকি হেসে কদমকে বলল, তোমার সাহেব তোমার সামনে খেতে লজ্জা পাবে, তাই হয়তো রেখে দিতে বলেছে। এত অশান্তির পরও সন্ধ্যাবেলায় নাজিফা মাগরিবের নামাজ শেষ করে রান্নাঘরে যায় সবার জন্য পায়েস রান্না করতে। এমন সময় ইমাদ বাড়ি ফিরে আসে। রান্নাঘরে গিয়ে টিফিন বক্সটা রাখতে নাজিফাকে দেখে রান্না করছে। ইমাদ তখন একটু গম্ভীর কণ্ঠে বলল, এই যে শুনছেন? নাজিফা ঘুমটার আড়াল থেকে বলল, জি, আমাকে বলছেন? তো আর কাকে বলবো, এখানে কি আর কেউ আছে? তাই তো, তো কি বলবেন শুনি? মানে মজা হয়েছে অনেক, থ্যাঙ্কস। ইমাদ এই বলে চলে যায়। নাজিফা ওর চলে যাওয়ার দিকে অনিমেষ ভাবে চেয়ে রইল। ছেলেটাকে বুঝতেই পারছি না, কখনো ভালো তো কখনো খারাপ, কখনো নরম তো কখনো গরম। এদিকে নিতুকে বাড়ি থেকে বের হতে না দেওয়ায় নিতু নওরিনের ঘরে যায়। গিয়ে দেখে নওরিন আর নাবা দুজনেই পড়তে বসেছে। নিতু নওরিনের কাছে গিয়ে বসে বলে, কি রে, সকালবেলা তোরে আলুর পরোটা খাইয়েছে বলে তুই আমি যা বলেছি তোকে সব বলে দিতে চেয়েছিস ওই মেয়েটাকে? নওরিন তখন মাথা নিচু করে বলল, ওই আন্টিটা তো খারাপ না, তুমি বলছো আমাদের থেকে আমাদের বাবাইকে কেড়ে নেবে। কই, ওই আন্টিটা তো এমন কিছুই করছে না। বাবা নওরিন, সকালে মেয়েটা দুটো আলুর পরোটা তোর জন্য বানিয়েছে বলে তুই নিজের ফুফুকে অবিশ্বাস করলি? না মানে ফুপু, আমি তা বলতে চাইনি, আমি বলতে চেয়েছি। থাক বাবা থাক, তোদের ভালো চাই বলেই আমি তোকে সাবধান করেছিলাম। এখন দেখি আমারই ভুল হয়েছে। ওকে ফাইন, আমি তোকে আর কিছুই বলবো না, কিন্তু আমি যেহেতু তোর ফুফু তাই তোকে শেষ একটা কথা বলছি। তোর বাবাইকে হাত করার জন্য যে দেখ মেয়েটা এখন পায়েস বানাচ্ছে। তোর বাবাই এটা খাওয়ার পর মেয়েটাকে বিশ্বাস করবে, আর সেই সুযোগ নিয়ে মেয়েটা তোকে এই বাড়ি থেকে বের করে দিবে। আমি বরং এসব ভেজালে নাই বাবা। এই বলে নিতু চলে যেতে চাইলে নওরিন ওর হাতটা শক্ত করে ধরে বলল, তুমি সত্যি কথা বলছো? বিশ্বাস না হলে নিজ চোখে গিয়ে দেখে আয়, তোদের কাউকে দিবে না, শুধু তোর বাবাইকেই দিবে, দেখিস। ফুপু তুমি আমাকে বলে দাও, আমি কি করলে ও আমার বাবাইকে পায়েসটা দিতে পারবে না? নওরিনের কথাটি শুনে নিতু মুচকি হাসি দিয়ে ভাবতে লাগলো, এবার দেখো তোমার আমি কি হাল করি। এদিকে নাবা নওরিনের হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলল, আপু, ফুপি পদা, ফুপি ভাদো না। নিতু তখন নওরিনকে বলল, দেখেছিস নওরিন এসেছে, একদিন না হতেই তোর বোনকে তোর কাছ থেকে কেড়ে নিচ্ছে, তুই তারপরও কিছু করবি না? ফুপু তুমি ওর কথা বাদ দাও, তুমি আমাকে বলো কি করতে হবে। নিতু তখন নওরিনের হাতে একটা বোতল তেল আর কলার দুটো খোসা দিয়ে বলল, এই নে, এই তেলটা তোর বাবার দরজার সামনে গিয়ে ঢেলে দিবি, আর তার উপর কলার খোসাটা ফেলে দিয়ে আসবি। নওরিন তখন একটু ভয়ে ভয়ে বলতে লাগলো, এতে ওর কিছু হবে না তো ফুপু? আরে কিচ্ছু হবে না, ও তো খাবার নিয়ে তোর বাবার কাছে যাবে। তোর বাবার দরজার সামনে যখন তেল আর কলার খোসার উপর পা পিছলে যাবে তখন ওর হাত থেকে খাবারটা শুধু পড়ে যাবে, ব্যাস তোর বাবাকে আর খাওয়াতে পারবে না। তাহলে আমি এখনই কাজটা করে আসছি। যা। নাবা তখন আবার নওরিনকে বলতে লাগলো, আপু, আম্মু বেদা পাবে, তুই তাদ না। কিন্তু নাবার কথা কি আর নওরিন শুনবে? নিতু যে মেয়েটিকে ভয়ের জগতে পাঠিয়ে দিল, যা থেকে বের হতে হলে তাকে এই কাজটি করতেই হবে। এদিকে নাজিফা পায়েস আর কিছু খাবার নিয়ে ইমাদের ঘরের দিকে যেতে লাগলো। মেয়েটি মনে মনে ভাবতে লাগলো, ওনাকে খাবারটা দিয়ে এসে মাকে আর নিতুকে নাস্তা দিয়ে আসবো, তারপর আমি আমার সোনামণিদের নিজের হাতে খাইয়ে দেব, আর নাবাকে কোলে নিয়ে একটু আদর করব। মেয়েটি ভাবনার জগতে আনন্দেই ছিল, কিন্তু বুঝতেই পারল না তার ভালোবাসার মূল্যটা কারো কাছে নেই। যেই মাত্র ইমাদের ঘরের সামনে পা রাখলো অমনেই পেছন থেকে দেওয়ালের সাথে গিয়ে বাড়ি খেলো নাজিফার কপাল ফেটে যায়। সাথে সাথে একটা চিৎকার দিয়ে মেয়েটি মেঝেতে পড়ে যায়। নাজিফার চিৎকার শুনে ইমাদ দরজা খুলতেই দেখে নাজিফা নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নাজিফার এই অবস্থা দেখে ইমাদের মিতুর মৃত্যুটা চোখের সামনে ভেসে উঠল। মনের ভেতর ভয়েরা বাসা ভাবতে লাগলো এই মেয়েটিও যদি মিতুর মতো মরে যায়। এদিকে নাজিফার চিৎকারের আওয়াজ শুনে সালেহা, নিতু ইমাদের ঘরের সামনে এসে দেখে নাজিফা মেঝেতে পড়ে আছে। সালেহা বিস্মিত হয়ে ইমাদকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওর? ইমাদ কোনো কথাই বলল না। ইমাদ নাজিফার হাতকে শক্ত করে ধরে বলল, এই যে শুনছেন, এই যে আপনাকে বলছি। নাজিফার কোনো সারা শব্দ না পাওয়ায় ইমাদ ওকে কোলে করে নিজের ঘরে নিয়ে আসে, অতঃপর বিছানার উপর শুইয়ে দেয়। নিতু তো নাজিফার এই অবস্থা দেখে ভয় নিজের ঘরে চলে যায়। সালেহা নাজিফার মাথার পাশে বসে কাঁদতে থাকে।
এদিকে নওরিনের কানে নাজিফার চিৎকার যেতেই নওরিন ভয়ে কাঁপতে থাকে আর বলে, সরি, আমি তোমাকে ব্যথা দিতে চাইনি। নাবা পাশে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ইমাদ যেহেতু পেশায় একজন ডাক্তার, তাই সে নিজেই নাজিফার ট্রিটমেন্ট করতে শুরু করলো। ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা বের করে তুলো দিয়ে নাজিফার কপালের রক্তগুলো মুছতে লাগলো। তারপর ব্যান্ডেজ করে দিল। কাগজে কিছু ওষুধের নাম লিখে সালেহাকে দিয়ে বলল, মা তুমি এটা গিয়ে কদমকে দাও, ও যেন এই ওষুধগুলো নিয়ে আসে। সালেহা তখন ইমাদকে বলল, ও ঠিক হয়ে যাবে তো বাবা? ইমাদ বলতে লাগলো, আমি ওর কিছু হতে দিব না মা, আমি আর কোনো লাশ দেখতে পারবো না। সালেহা অদ্ভুতভাবে ছেলের দিকে চেয়ে রইল। আমার ছেলের এই নরম হৃদয়টা এতদিন কোথায় ছিল? নিজেকে পাষাণ পরিচয় দিয়ে সোডিয়ামের আলোয় একা একাই নিজের কষ্টগুলোর সাথে নিজে বন্ধুত্ব করেছে, অথচ আমি মা হয়ে একবারও বুঝতে পারলাম না। কি হলো মা, দাঁড়িয়ে আছো কেন? যাও। হ্যাঁ বাবা, যাচ্ছি। সালেহা চলে যাওয়ার পর ইমাদের চোখে জল টপ টপ করতে লাগলো। কেন জানি বারবার মিতুর কথা মনে পড়ছে। এখনো মনে আছে এই ঘরের সামনে মিতু এভাবে পিছল খেয়ে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় ওকে নিয়ে ইমাদ পাগলের মতো হসপিটালে যায়। ডাক্তার ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কিছু সময় পর ইমাদকে বলল, হয় মাকে বাঁচাতে পারবো, নয় বাচ্চাকে। কথাটি শোনার সাথে সাথে ইমাদ কোনো কিছু না ভেবেই কোনো সংকোচ ছাড়াই বলে দেয়, আমার বাচ্চাকে লাগবে না ডাক্তার, আপনি প্লিজ আমার স্ত্রীকে বাঁচান। কিন্তু মিতু আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য ডাক্তারকে হাত দিয়ে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় ওর যা কিছু হোক, কিন্তু এই বাচ্চার যেন কোনো কিছু না হয়। ডাক্তার বুঝে উঠতে পারলো না সে কি করবে, কিন্তু ডাক্তার সর্বাত্মক চেষ্টা করেছে মিতুকে বাঁচাতে। কিন্তু ভাগ্যের লিখন কি আর বদলানো যায়? চলে গেল সে আমাকে ছেড়ে এই বর্ষায় এমন একটি দিনে। এই ভেবে ইমাদ কষ্টে হাতের পাশের ল্যাপটপটা নিজের হাতে নিয়ে জোরে বাড়ি দিতেই তা ভেঙে চুরমার হয়ে যায়। হাতটা কেটে রক্ত পড়তে থাকে। কিন্তু ছেলেটি একটু বুঝতে পারল না সে একটি আঘাত পেয়েছে, কেননা মিতু চলে যাওয়ার আঘাতের কাছে এই আঘাত কিছুই না। ইমাদ অন্ধকারের নিচের দিকে মাথা নিচু করে নাজিফার পাশে বসে থাকে। ঘন্টাখানিক পর নাজিফার জ্ঞান ফিরে। হালকা হালকা চোখ খুলতেই দেখে ইমাদ পাশে বসে রয়েছে। বাহিরে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ঝিরঝির বাতাস বয়ে চলেছে। পোকামাকড় অজানা শব্দ বুনে মস্কের আর ঘরের হালকা লিয়ন আলোয় নাজিফারকে দেখছে। ইমাদের চোখে কয়েক ফোঁটা জল গাল বেয়ে মেঝেতে গড়িয়ে পড়ছে। ওর রক্তাক্ত হাতটা নাজিফার হাতের পাশে। নাজিফা তা দেখে নিজের হাতটাকে ওর হাতের উপর রাখতেই ইমাদ মাথা উঁচু করে নাজিফার দিকে তাকিয়ে দেখে ওর জ্ঞান ফিরে এসেছে। মেয়েটি অসহায়ভাবে ইমাদের দিকে চেয়ে রয়েছে। ইমাদ তখন চোখের জলগুলোকে মুছে নাজিফাকে বলে, এত বড় হয়েছেন অথচ এখনো ঠিকভাবে হাঁটতে পারেন না? পড়ছেন তো পড়েছেন, আমার ঘরের সামনে এসে পড়তে হলো। আমার জীবনটার কত শেষ করবেন? আপনিও কি আমাকে শাস্তি দিবেন না? আপনিও কি আমাকে শান্তি দিবেন না? ছোটবেলায় বাবা মা ভালো করে হাঁটতে শিখায়নি। আপনারা মেয়ে মানুষের এই একটাই সমস্যা, যখন তখন পড়ে যান। নাজিফা তখন ক্ষীণ কণ্ঠে ইমাদকে বলে, কি করব বলুন? মেয়ে মানুষ মানেই তো বিয়ে অবধি বাবা মানুষটা শক্ত করে হাতটা ধরে রাখা, বিয়ের পর প্রিয় মানুষটা শক্ত করে হাতটা ধরে রাখা। তাই তারা একা হাঁটতে গেলে হোঁচট খাবেই। আমার কপালে খারাপ, তাই প্রিয় কোনো মানুষ নেই যে হোঁচট খেলে হাতটা শক্ত করে ধরবে। নাজিফার কথা ইমাদ আমতা আমতা করে বলল, কিছু পারেন আর না পারেন, বেশ কথা বলতে পারেন। আপনার যদি এখন কিছু একটা হয়ে যেত, তাতে আপনার কি? আমার আবার কি? একজন মানুষ হিসেবেও তো কষ্ট লাগতো। এমন সময় সালেহা ঘরে ঢুকে পড়লো ওষুধ নিয়ে। ঘর অন্ধকার দেখে সালেহা বলতে লাগলো, কিরে মাদ, এমন ঘর অন্ধকার করে রেখেছিস কেন? এই বলে ঘরে আলো জ্বালাতেই ওনার চোখে পড়লো ইমাদের রক্তাক্ত হাতের দিকে। সালেহা তখন চিৎকার দিয়ে বলে, ও মা, তোর হাতের এই অবস্থা কেন? নাজিফা তখন ইমাদের হাতের দিকে চেয়ে এমন অবস্থা দেখে উঠে বসতে চাইলে ইমাদ বলে, চুপ করে শুয়ে থাকুন, একদম ওঠার চেষ্টা করবেন না। কিন্তু আপনার হাতের এই অবস্থা কিভাবে? সেটার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? সালেহা তখন বলল, কিন্তু আমাকে তো দিতে হবে। এই অবস্থা কেন করলি? মা তুমি কি এখন এসব জানবে নাকি আমার হাতটাকে ব্যান্ডেজ করবে? হ্যাঁ, তো নিজে কেটে এখন আমাকে ব্যান্ডেজ করতে বলছে। এই বলে ইমাদ কাঁদতে কাঁদতে ওর হাতটা ব্যান্ডেজ করলো। এই মাদের এই একটা সমস্যা, সন্তানদের সামান্য কিছু হলেই শুধু কান্নাকাটি। আচ্ছা মা, আমার কি এমন হয়েছে যে তুমি এত কান্নাকাটি করছো? চুপ কর, একদম কথা বলবি না। এই নে ওষুধগুলো। একটা পিছল খেয়ে পড়ে আছে, আর একটা হাত কেটে কাহিনী শুরু করছে। ছাগল হয়ে গেছিস তোরা দুজন, আমায় নাকা দিয়ে ছাড়বি না? এই বলে সালেহা চলে গেল। সালেহা চলে যেতে ইমাদ নাজিফাকে বলল,
এই সব কিছুর জন্য আপনি দায়ী? যাক বাবা, আমি আবার কি করলাম? আপনাকে কেউ বলেছে আমার ঘরের সামনে এসে পড়তে? আমি কি আর ইচ্ছে করে পড়েছি? ইমাদ তখন নাজিফাকে ধমক দিয়ে বলল, চুপ থাকুন, আমি একজন ডাক্তার, অতএব আমি যা বলবো আপনাকে চুপচাপ শুনতে হবে। একটা কথাও মাটিতে পড়তে দেয় না। আচ্ছা, কথা আবার মাটিতে পড়ে কি করে? আবার? ওকে, আর কথা বলবো না, এই হলাম চুপ। হ্যাঁ, চুপ করে থাকুন। মা তো রাগ করেছে, এখন আর এই ঘরের সামনেও আসবে না, তাই আমাকে আপনার জন্য খাবার আনতে নিচে যেতে হবে। যত সব। এক্সকিউজ মি, একটা কথা ছিল। আবার? আপনার কানে কি কথা যায় না? এই কথাটা বলার পর আমি আর কথা বলবো না। সত্যি? হুম। বলুন তাহলে শুনি। আসলে আমি এখন কেন খাবার খাবো? কারণ আপনাকে ওষুধ খাওয়ানো হবে তাই। আর কিছু না। তাহলে চুপচাপ থাকুন। আর যদি কথা বলেছেন কিংবা মুখ খুলেছেন তো এনিওয়ে, আমি নিচ থেকে আসছি। কিছুক্ষণ পর ইমাদ খাবার নিয়ে উপরে এসে নাজিফার পাশে বসতে গিয়ে নাজিফাকে বলতে লাগলো, আচ্ছা, আমার ঘরের সামনে তেল, কলার খোসা এগুলো আবার আসলো কোথা থেকে? সাথে পায়েস, পানির গ্লাস, বাটি পড়ে আছে, সে তো বুঝলাম আপনি এনেছেন, কিন্তু কলা না কলার খোসা তো আপনি আনেননি, সেটা কোথা থেকে আসলো? আমিও তো এখন পিস লেখে পড়তে গিয়েছিলাম, পরে বুয়াকে বলে আসলাম এগুলো পরিষ্কার করতে। এই বলে ইমাদ চুপ হয়ে গেল। একটু রেগে নাজিফার কাছে গিয়ে বলতে লাগলো, আপনি কি আমাকে পাগল ভেবেছেন? নাজিফা মাথা নেড়ে বলল, না। আজীব তো আপনি। আপনি কি বোবা? হ্যাঁ। মানি, এই তো দিব্যি কথা বলছিলেন, আর এখন বোবা হয়ে গেলেন? নাজিফা তখন ইমাদকে ইশারা দিয়ে বলল, আপনি তো আমাকে চুপ থাকতে বলেছেন। ইমাদ তখন নাজিফার দিকে দুহাত তুলে বলতে লাগলো, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমায় মাফ করুন, আর এই খাবার আর ওষুধ খেয়ে আমায় উদ্ধার করুন। নাজিফা তখন ইমাদকে বলল, কিন্তু কি এখন কি বাংলা সিনেমার নায়িকাদের মতো বলবেন খেতে পারবো না, আমায় খাইয়ে দেন? তা বলবো না, তবে সত্যিই আমি নিজের হাতে খেতে পারবো না। ব্যথা তো পেয়েছেন কপালে আর পায়ে, হাতে তো পাননি, তাহলে খেতে পারবেন না কেন? নাজিফা ইমাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বালিশ থেকে কোনো মতে বসতে চাইলেই পায়ে প্রচন্ড জোরে টান খায়। কপালের আঘাতটা একটু বেশিই লেগেছে, যার কারণে মাথাও বারবার ঘুরছে। ইমাদ দূর থেকে তা দেখতে পেয়ে নাজিফার সামনে এসে বলল, আমাকে না মেরে ছাড়বেন না। এই বলে নাজিফাকে কোনো মতে বসিয়ে ভাত মেখে ওর মুখের সামনে নিতেই ইমাদের হাতটা বারবার কাঁপতে লাগলো। নাজিফা তা দেখে হা করে ওর দিকে তাকিয়ে রইল। ইমাদ তখন বলল, এমন হা করে তাকানোর কি আছে? না মানে আপনি আমাকে সামান্য দুটো ভাত খাওয়াতে গিয়ে আপনার হাত কাঁপছে? না, কাঁপবে কেন? আমি তো মেয়ে, আমার 10-12টা বাচ্চা আছে, প্রতিদিন ওদের খাইয়ে দিতে দিতে আমার অভ্যাস হয়ে গেছে। যত সব, নিন খান। নাজিফার কোনো কথা না বলে ইমাদের হাত থেকে খাবারটা মুখে নিল। পৃথিবীর সব সুখ যেন আজ ওর পায়ের নিচে লুটুপুটি খাচ্ছে। বাঁকা চারটাও যেন তা দেখে হাসছে। আর এই সুখের নামের নৌকায় উঠতে পেরে মেয়েটির চোখে আজও অশ্রুকণার ছোঁয়া দেখা যাচ্ছে। ইমাদ তা দেখে বলল, কি নাকের জল আর চোখের জল এক করেছেন কেন? তরকারিতে কি ঝাল হয়েছে বেশি? নাজিফা মাথা নেড়ে বলল, না। তাহলে আপনার কি সবসময় কান্না করা একটা রোগ হয়ে গেছে? নাজিফা ইমাদের কথায় ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে বলল, কেউ এভাবে খাইয়ে দেয়নি তো কখনো, তাই আনন্দে চোখে জল চলে এসেছে। নাজিফার কথায় ইমাদ অনেকক্ষণ ওর দিকে চেয়ে থাকে। মেয়েটি বড়ই অদ্ভুত, একটা মায়া জালে আমায় বেঁধে ফেলেছে, কিন্তু এই মায়া জালে যে আমি আর পড়তে চাই না। নিজের আবেগটাকে লুকানোর জন্য ইমাদ অট্ট হেসে বলতে লাগলো, ছোটবেলায় মা কখনো খাইয়ে দেয়নি? নাজিফা কথাটির কোনো উত্তরই দিল না, কেবল নিশ্চুপভাবে বসে চোখের জলই ফেলল। ইমাদ তখন পকেট থেকে রুমাল বের করে নাজিফাকে দিয়ে বলল, এই সস্তা চোখের পানিগুলো মুছুন। নাজিফা অবাক হয়ে ওর দিকে তাকাতেই ইমাদ বলল, যে কথায় কথায় চোখের জল ফেলে তার চোখের জল সস্তা ছাড়া আর কিছুই নয়। ইমাদ এই বলে ওয়াশরুমে যায় হাত ধুতে। এসে দেখে নাজিফা রুমালটা নিয়ে সমানে নিজের নাক মুছছে। ইমাদ রেগে গিয়ে নাজিফাকে বলে, ইয়াক, এই রুমালটা আমি কি করে ইউজ করব? ছি ছি, এইভাবে তো বাচ্চারাও করে না। সরি। এই বলে নাজিফা মাথা নিচু করে ইমাদকে রুমালটা দিতেই ইমাদ বলে উঠল, আমি তো পাগল, এই নোংরা রুমালটা আমি এখন নিব? যাক বাবা, আপনি তো আপনার ওই রুমালের জন্য আমায় বকছেন, এই নেন, আমার আর লাগবে না। লাগবে কেমনে? চোখের জলের সাথে নাকের জলও মুছে ফেলেছেন, এখন আর এটা কি আপনার লাগবে? গাধি একটা, ওটা ফেলে দিন। এই নিন ওষুধ খান। আচ্ছা, ওষুধ তো খেলাম, এবার আমি কি যেতে পারি? না মানে আপনার রুমে তো আর বেশি সময় থাকা উচিত নয়, এবার আমি বরং মায়ের রুমে গিয়ে শুয়ে পড়ি। কি ঢং দেখাচ্ছে! এই যে এই মচকানো পা নিয়ে 2 সপ্তাহ এই বিছানা থেকে উঠতে পারবেন কিনা সন্দেহ আছে, আর উনি যাই যাই করে, যত সব। আপনি কথায় কথায় এমন ঝগড়া করেন কেন? কি আমি ঝগড়া করি?
ভালো, উঠতে পারেন কিনা দেখুন তো। না উঠতে পারলে কি আর করব, এখানেই ঘুমাবো। এই জন্যই তো পড়েছেন। আমার এখন মনে হচ্ছে আপনি ইচ্ছে করে পড়েছেন, ঘর থেকে বের করে দিয়েছি বলে সেই প্রতিশোধ নিতে এমন করেছেন। নিন ঘুমান। আপনি কোথায় ঘুমাবেন? সেই চিন্তা আপনাকে করতে হবে না। ছেলেটি কথায় কথায় রাগ দেখায়, তবে এই রাগের ভেতরে ওর অনুরাগটা লুকিয়ে রয়েছে, যা যে কাউকে আপন করতে দ্বিধাবোধও করে না। ইমাদ ঘরের আলো অফ করে দেয়। হালকা ডিম লাইটের আলোয় সোফায় শুয়ে বাহিরের পানে চেয়ে থাকে। নাজিফা ঘুমিয়ে পড়ে। নিঃশব্দ পরিবেশ, নিশ্চুপ চারপাশ। বাহিরে হঠাৎ বৃষ্টি, কিচির মিচির আর গুনগানের শব্দ। হঠাৎ করে মেঘের গুরুম গুরুম ডাক। জানলা দিয়ে বৃষ্টির পানির হালকা স্পর্শ আর মৃদু বাতাসে ঠান্ডা অনুভূতি হওয়ায় ইমাদ জানালা লাগাতে বিছানার সামনে যেতেই চোখ পড়ে নাজিফার মুখপানে। মায়ার ঘোরে হারিয়ে যায় ছেলেটি। একটা অজানা অচেনা মায়া তাকে স্পর্শ করছে। অজানা এক অনুভূতিতে বারবার শরীর শিহরিয়ে উঠছে। ঘোমটার আড়ালে এতদিন যে মেয়েটিকে সে লুকিয়ে থাকতে বলেছে, আজ তার মুখখানা দেখতে পেয়ে ইমাদের মনে হলো রাত্রির আকাশে যেন এক শুকতারা, যে নিজের আলো দিয়ে পুরো আকাশটাকেই দীপ্তময় করে রেখেছে। তার চেহারাটা এতটা মলিন আর মায়াবী যে যে কেউ ওই মুখের দিকে তাকিয়ে শতপ্রহর কাটিয়ে দিতে পারে। কাঁচা হলুদের ন্যায় গায়ের রং, মনে হয় যেন নূর ঝরছে। ওর চলার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। এক কথায় সে যে গাছে ফুটেছে তাকে অতিক্রম করে রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃত্তটির উপর দাঁড়িয়ে রয়েছে। ওর উপমা ওই ইমাদ যে তখন এসব ভাবতে ভাবতে নাজিফার পাশের চেয়ারে বসে ঘুমিয়ে পড়ে বুঝতেই পারেনি। ফজরের আজান কানে যেতেই নাজিফার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে ইমাদ ওর পাশের চেয়ারে হেলান দিয়ে ঘুমাচ্ছে। নাজিফা ওর দিকে চেয়ে অসহায়ভাবে বলতে লাগলো, আল্লাহ, আমার জন্য রাতে উনি ঠিকমতো ঘুমাতে পারলো না। আল্লাহ, তুমি আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, যাতে আমি এই ঘর থেকে তাড়াতাড়ি যেতে পারি। চাই নামাজটা পড়ে নেই। এই বলে নাজিফা নিচে পা রাখতেই ব্যথায় জোরে চিৎকার দেয়। ওর চিৎকার শুনে ইমাদ চোখ খুলতেই ওকে এই অবস্থায় দেখে প্রচন্ড জোরে একটা ধমক দিয়ে বলল, এত বেশি বুঝেন কেন? এই অবস্থায় কোথায় যাচ্ছিলেন? না মানে উজু করতে। তো আমাকে ডাকলেই তো পারতেন। আর এক ওয়াক্ত নামাজ না পড়লে কি হয় না? আপনার যে অবস্থা, তাতে আপনি নামাজ পড়বেন কি করে? অসুস্থ বলে তো খাওয়া দাওয়া আরাম আয়েশ ছেড়ে দিচ্ছি না, তাহলে নামাজ কেন ছেড়ে দেব? যদি এতই ভালোবাসে আপনাকে, তাহলে কষ্ট দিচ্ছে কেন? মা বাবা আমাদের ভালোবাসে বলেই যে আমাদের সব আবদার মিটায় এমন নয়, ঠিক তেমনি আল্লাহ আমাদের ভালোবাসে বলে যে অসুখ সমস্যা দিবে না এমন নয়, বরং আরো বেশি করে তিনি তার প্রিয় বান্দাদের সমস্যা দেয়, যাতে তারা সেই সমস্যার মাঝেও তাকে স্মরণ করে কিনা তা পরীক্ষা করে। ইমাদ আর কোনো কথা না বাড়িয়ে ওয়াশরুম থেকে বালতিতে করে অজুর পানি নিয়ে এসে নাজিফার সামনে দিয়ে বলে, নিন, সকাল সকাল আমাকে কষ্ট না দিয়ে তো ছাড়বেন না। আমি তো আপনাকে কষ্ট দিতে চাইনি, আপনি নিজেই তো বানিয়ে আনতে গিয়েছেন। আমি তো উঠে গিয়েই ওয়াশরুমে অজু করে আসতাম। চুপ থাকুন। উঠে গিয়ে অজু করতে আসতেন, হাঁটতে পারতেন যে অজু করতেন। নাজিফা অজু করতে লাগলো। ইমাদ সেই সৌন্দর্য এক দৃষ্টিতে অবলোকন করতে থাকে। ওর পানে চেয়ে থেকে ইমাদ কল্পনার রাজ্যে বিভোর হলো। এই যে এভাবে কি দেখছেন? নাজিফার কথা ইমাদ কল্পনার জগৎ থেকে বাস্তবতায় ফিরল। একটু সংকোচ নিয়ে বলল, নাথিং। আপনি এখন কিভাবে নামাজ পড়বেন? আপনি তো দাঁড়াতে পারবেন না। আল্লাহ আমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। অসুস্থ অবস্থায় আমরা বসে শুয়ে এবং ইশারা দিয়েও নামাজ পড়তে পারি। ওকে, তাহলে আপনি পড়ুন, আমি আসছি। কোথায় যাচ্ছেন? নাজিফার প্রশ্নটায় ইমাদ নাজিফার দিকে তাকাতেই নাজিফা বলতে লাগলো, না মানে এত সকাল সকাল বাইরে যাচ্ছেন তো তাই জিজ্ঞাসা করলাম। আর তাছাড়া আপনি নামাজ পড়বেন না? না। ছেলেটা এখনো নিজের কাছের মানুষের মৃত্যুটা মেনে নিতে পারছে না। কিন্তু কেন সে বুঝছে না? একদিন আমাদের সকলকে তার কাছে চলে যেতে হয়, আর এটাই নিয়ম। কেউ হয়তো দুদিন আগে যায়, কেউ হয়তো দুদিন পরে। নাজিফা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নামাজে মগ্ন হলো। সকাল 8টায় নাবা ইমাদের রুমে আসে। নাজিফা তখন ঘুমাচ্ছিল। নাবা ওর মাথার পাশে বসে ওর কপালে একটা চুমু দিয়ে বলল, মা, ও মা। নাবার আলতো ওষ্ঠধয়ের স্পর্শে নাজিফার ঘুম ভেঙে যায়। মায়া মাখা মুখখানি দেখতে পেয়ে নাজিফা একটু উঠে বসে নাবাকে আদর করতে লাগলো। আদর করে বলল, নাবা, তুমি এখানে? মা, তুমি ভালো আছো? হ্যাঁ তো মা, এই যে ভালো আছি। মা, মা, আপু 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 ইতে কদিনই ফুপি ফুপি বলেছে তোমাকে ব্যথা দিতে। নাজিফা নাবার আদো আদো মুখের বাণী শুনে বুঝলো সব ঘটনা। নিশ্চুপ হয়ে গেল।
মিতুকে বাইরে যেতে দেয়নি বলে ও এভাবে নওরিনকে ব্যবহার করে আমাকে। এমন সময় ইমাদ রুমে আসে, নাবাকে দেখে বলে, আম্মু তুমি এখানে? বাবাই দানো বোন আম্মুকে। অমনি নাজিফা নাবার মুখ চেপে ধরল। ইমাদ তা দেখে বলল, ওর মুখ চেপে ধরলেন কেন? ও কি বলতে চেয়েছি? কিছু না, আসলে এমনি। ইমাদ নাবার কাছে এসে নাজিফার হাতটি সরিয়ে বলল, আম্মু তুমি কি বলতে চাও? নাবা ইমাদের প্রশ্নে নাজিফার দিকে তাকালে নাজিফা নাবাকে ইশারা দিয়ে চুপ থাকতে বলে। ইমাদ আবারও নাবাকে জিজ্ঞাসা করে, বলো তুমি কি বলতে চেয়েছো? না কিদু না। এই বলে নাবা এক দৌড়ে রুম থেকে চলে গেলে নাজিফা জোরে একটা শ্বাস ফেলে বলল, বাঁচা গেল। ইমাদ তা দেখে বলে, কোনো কিছু তো আপনি আমার থেকে গোপন রাখতে চাচ্ছেন। কি গোপন করব? মানে এসব না বলে আপনি এতক্ষণ কোথায় ছিলেন সেটা বলুন। সেটা জেনে আপনি কি করবেন? এনিওয়ে আমি নিচে যাচ্ছি। ইমাদ নিচে নামতেই দেখে চারপাশে নিশ্চুপ, কোনো সারা শব্দ নেই। রান্নাঘরেও কেউ নেই। কদম, বুয়া, মা কাউকে কোথাও দেখা যাচ্ছে না। ইমাদ আশ্চর্য হয়ে সালেহার ঘরে গিয়ে দেখে সালেহা শুয়ে রয়েছে। মা কি হয়েছে? তুমি এভাবে শুয়ে রয়েছো কেন? আর বলিস না বাবা, সকাল থেকে কোমরটা যা ব্যথা করছে। কি বলো? ডাক্তার ডাকবো আমি? না না, ডাক্তারের আবার কি দরকার, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। এটা আবার কেমন কথা? ঘুমের সাথে কোমরের কি সম্পর্ক? ও তুই বুঝবি না, যা তো আমাকে একটু ঘুমাতে দে। সে তো বুঝলাম, কিন্তু সকালের নাস্তা কি আজ তৈরি হবে না? বুয়া, কদম ভাই এরা কই? ওদের সবারও কোমর ব্যথা। কি? না মানে বাবা, কদমের হাত ব্যথা তো, তাই সে আসবে না। আর সকিনার পা ব্যথা, তাই ও আসবে না। তোমরা কি সবাই নাজিফার সাথে রোগী হয়ে গিয়েছো? এখন বাচ্চাদেরকে খাইয়ে স্কুলে পাঠাবো, আর তাছাড়া নাজিফার ওষুধ খেতে হলে তো কিছু খেতে হবে। হ্যাঁ তাই তো, বাবা না হলে মেয়েটা কিভাবে সুস্থ হবে? আমি বলি কি, তুই তো আগে অনেক ভালো রান্না করতে পারিস। আগে মানে মিতুর জন্য, এই আমার জন্য তুই তো কত কিছুই অফ ডেতে রান্না করতিস, তো আজকে না হয়। অমনি ইমাদ চোখ বড় করে তাকাতেই সালেহা আস্তে আস্তে বলল, না মানে আমি নাবা আর নওরিনের কথা ভেবেই বলছি, নাজিফার জন্য কিন্তু বলিনি। আর তাছাড়া আমিও কতদিন হয়ে গেল তোর হাতের খাবার খাই না। আগের মতো একটু হাসি খুশি থাক না বাবা, আগের মতো শখ করে একটু কিছু রান্না কর না। না মা, এসব আর আমার দ্বারা হবে না। যার জন্য করতাম সে তো আমায় ছেড়ে চলে গেছে, সো আমি পারবো না। ইমাদ এই বলে চলে যায়। সালেহা মুচকি হেসে বলল, বাবা তোকে যে আজকে রান্নাঘরে যেতেই হবে, আফটার অল আমরা সবাই যে রোগী। ইমাদ উপরে গিয়ে নাজিফার সামনে এদিক ওদিক পায়চারি করতে লাগলো আর নিজে নিজেই বকতে লাগলো, আমাকে রান্না করতে বলছে? আমি কি মেয়ে নাকি যে রান্না করব? যত সব, আমার হয়েছে সব জ্বালা। সবাই রোগী, শুধু আমি সুস্থ, তাই মেয়েদের মতো এখন আমাকে রান্না করতে হবে। এই বলে ইমাদ নাজিফার দিকে চেয়ে রইল। নাজিফা ভয়ে ভয়ে ইমাদকে বলল, আমি কিন্তু কিচ্ছু করিনি, তাহলে আমার দিকে ড্যাপ ড্যাপ করে চেয়ে আছেন কেন? আপনার জন্যই তো বাড়ির সকলে অসুস্থ। কে আবার অসুস্থ হলো? কে আবার? আমার মা জানের কোমর ব্যথা, কদমের হাত ব্যথা, বুয়ার পা ব্যথা। উমা, এত ব্যথা কেন? কারণ আজকে ব্যথা দিবস। সত্যি আজকে ব্যথা দিবস? আগে বলবেন না। এই বলে নাজিফা ইমাদের দিকে তাকাতেই দেখে সাহেব রেগে দানবের মতো হয়ে গেছে। নাজিফা ইমাদের চেহারার দিকে চেয়ে বলল, এভাবে তাকাবেন না, ভয় লাগে। চুপ থাকুন, আমি মরছি জ্বালাই আর আপনি মজা করছেন। নাজিফা চুপ হয়ে বসে রইল। ইমাদ কিছু সময় চুপ থেকে নাজিফাকে বলল, আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় মা এসব ইচ্ছে করে করছে, যাতে আমি রান্নাঘরে যাই। আমি কি মেয়ে যে রান্নাঘরে যাব রান্না করতে? আজকে সারাদিন সবাই না খেয়ে থাকুক, তাতে আমার কি? ভালো করে আমি রান্নাঘরে যাচ্ছি। এই যে আমার বোনটা নিতু এত বড় হয়েছে, অথচ রান্নার রও পারে না। আমার বৌমনি ওরফে ভাবি, তেনাকে যদি ভাবি বলি, আরে কি চেঁচামেচি শুরু করে। ভাবি শব্দটা নাকি অনেক গাইয়া, অথচ রান্নাবান্না খেলতে। আর আমাকে দেখুন, আমি পড়াশোনার জন্য যখন বাহিরে ছিলাম তখন তো ব্যাচেলর ছিলাম, ব্যাস নিজের রান্না নিজেই করতাম। রান্না তো মানুষের একটা শখও হতে পারে, কিন্তু আজকালকার মেয়েরা রান্না করতেই চায় না, কিন্তু ওরা বোঝে না। ইমাদ চুপ হয়ে গেল, কেননা নাজিফা ওর মুখের ভেতরে কয়েকটা কাগজ ঢুকিয়ে দেয়। ইমাদ রেগে গিয়ে বলে, আপনি এটা কি করলেন? সে কখন থেকে কানের সামনে বকবক করেই যাচ্ছেন। কয়টা বাজে খেয়াল আছে? 8:30। আজকেও কি নাবা নওরিন স্কুলে যাবে না? কি 8:30 বেজে গেল? ইমাদ ঘড়ির দিকে তাকিয়ে এক দৌড়ে রান্নাঘরে চলে যায়। নাজিফা বসে বসে মুচকি হাসতে থাকে, আর এদিকে ইমাদ রান্নাঘরে গিয়ে রুটি আর ডিম ভাজি করে।
নাবা, নওরিন, নিতু, সালেহা সবাই ইমাদকে রান্নাঘরে দেখে অবাক। সালেহা আড়াল থেকে দাঁড়িয়ে ইমাদকে রান্নাঘরে দেখে বলল, বললাম না বাবা, আজকে তোকে দিয়ে আমি সকালে নাস্তা বানাবো। কতদিন পর তুই আবার একটু রান্না করলি। নিতু তো নাজিফার উপর রেগে শেষ। ভাবি মারা যাওয়ার পর ভাইয়া কখনো রান্নাঘরের সামনে পর্যন্ত আসেনি, অথচ এই মেয়েটির জন্য আজ আবারও ভাইয়া নাস্তা বানাচ্ছে। নাস্তা বানানো শেষ হতেই ইমাদ, নাবা আর নওরিনকে রেডি করে খাবার খাইয়ে স্কুলে দিয়ে আসে। স্কুল থেকে বাসায় এসে মাকে নাস্তা দিয়ে নাজিফার কাছে রুটি আর ডিম ভাজি নিয়ে যায়। নাজিফা তো ইমাদকে এই অবস্থায় দেখে পুরাই অবাক। এত সুন্দর মনটা এতদিন কোথায় লুকিয়েছিল? এত সুন্দর মনটা এতদিন কোথায় লুকিয়েছিল? ওর রাগের ভেতরে যে এত সুন্দর একটা মন আছে তা আমরা কেউ দেখতেই পাইনি। এই যে কি ভাবছেন? না কিছু না। অবশেষে আপনি তাহলে রান্নাঘরে গেলেন। কি করব বলুন? রান্নাঘরে না গেলে যে আপনার ওষুধ খাওয়া হতো না। আমি ওষুধ না খেতে পারলে তাতে আপনার কি? ইমাদ কিছু সময় চুপ থেকে বলল, আপনি ওষুধ খেতে না পারলে যে আমার রুম থেকে তাড়াতাড়ি চলে যেতে পারবেন না। আসলে কি শুধু এর জন্যই? আসলে আমি বড্ড বেশি বোকামি, তাই হয়তো। কি হলো? আবার কি ভাবছেন? ভাবছি আমি সুস্থ হয়ে গেলে শুধু এই রুম থেকে নয়, এই বাড়ি থেকেই চলে যাব। কথাটি শুনতেই ইমাদের কেমন যেন খারাপ লাগছিল। ইমাদ বুঝতে পারলো না কেন, কারণ সে এটাই চেয়েছিল এই মেয়েটি যেন ওর জীবন থেকে দূরে চলে যায়। তাহলে আজ ও যখন চলে যাওয়ার কথা বলছে, তাহলে খারাপ লাগছে কেন? তা এখান থেকে কোথায় যাবেন? গ্রামে। কি, মায়ের কাছে? মা শব্দটি শুনলেই মেয়েটির চোখ দুটো জলে ঝাপসা হয়ে যায়। নিয়তির পরিহাসে ছোটবেলায় বাবা মারা যায়, আর মা নিজের আপন হয়েও সবসময় সৎ মায়ের মতো আচরণ করেছে। ভেবেছিলাম জীবনে এমন একটা প্রিয় মানুষ আসবে যার আগমনে আমি আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাব, কিন্তু সবার কপালে সব সুখ যে আর হয় না। এমন একটা মানুষ জীবনে আসলো যে কিনা নাজিফার চোখে মুখে বেদনার সেই নীল রংটা ফুটে ওঠে। অবশ্য উঠবে নাই বা কেন? এমন একটা অমানুষের সাথে বিয়ে হয়েছে যে বিয়ের রাতেই নাজিফা বুঝে ফেলেছে এর সাথে সংসার করা যাবে না। কিন্তু লোকনিন্দা থেকে বাঁচতে 2টা বছর মেয়েটি সমস্ত কষ্ট সহ্য করে সংসারটা করে। অবশেষে একদিন সত্যিই ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আর পারল না, ডিভোর্স দিতেই হলো। কিন্তু মেয়েটি বুঝলো না আমরা এমন একটা সমাজে থাকি যেখানে একজন মেয়ে স্বামীকে ডিভোর্স দেওয়া মানে সে এমন কিছু করে ফেলেছে যার জন্য প্রতি মিনিটে মিনিটে তাকে মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে হবে। ওর কোনো অধিকারই নেই ভালোভাবে বাঁচার, ওর কোনো অধিকারই নেই অমানুষ কারো সাথে বিয়ে হলেও তাকে ডিভোর্স দেওয়ার। আর যদি হয় সে পরহেজগার মেয়ে, তাহলে তার পরহেজগারগিরি তা নিয়ে কথা ওঠে। পরহেজগার মেয়ে মানে তোমার স্বামী রাতে যদি মদ খেয়ে এসে তোমাকে মারে, সমাজের মানুষের কথা অনুযায়ী তোমার কাছে সে ব্যথা অমৃতের মতো লাগতে হবে। উফ, করতে পারবে না। নাজিফা টপ টপ করে চোখের জলগুলো ছেড়ে দিল। জীবন যুদ্ধে সে পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। মাঝে মাঝে বেলা শেষে সূর্যটা তার হৃদয়ের আকাশে উঠেছে কিনা সেটা অপলক দৃষ্টিতে মেয়েটি খোঁজে, কিন্তু বেলা যে শেষ হয় না তাই তো মাঝি তার ঘাটে এখনো আসেনি। বেলা শেষের সূর্যটাও যে এখনো ওঠেনি। ইমাদ নাজিফাকে এতক্ষণ অবধি নিশ্চুপ দেখে ওর কাছে যেতেই দেখে মেয়েটি কাঁদছে। এই কি, আপনার চোখে জল কেন? আপনি কথায় কথায় এত কাঁদেন কেন? না এমনি। তা বললেন না তো কোথায় যাবেন? কোথায় আর যাব, দেখি গ্রামে গিয়ে যদি ভালো কোনো চাকরি পাই তাহলে একাই থাকবো। নাজিফার উত্তরে ইমাদ একটু হেসে বলল, তা পড়াশোনা কতদূর করেছেন যে চাকরি করবেন? দেখে তো মনে হয় না পড়াশোনা করেছেন। নাজিফা এখন ক্ষীণ কণ্ঠে বলল, অ্যাকাউন্টসের উপরে বিবিএ কমপ্লিট করেছি, তারপর আর পড়াশোনা হয়নি মায়ের কারণে। এইটুকু অবধি পড়তেই তো আমাকে। নাজিফা চুপ হয়ে যায়। ইমাদের দিকে তাকিয়ে দেখে ছেলেটি অনিমেষ ভাবে ওর দিকে চেয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি বিবিএ কমপ্লিট করেছেন? অবাক হচ্ছেন? আসলে আমাদের মানুষগুলোর সমস্যা কি জানেন? কেউ যদি রবকে ভালোবাসে, তার হুকুম মেনে চলে, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, তার সম্পর্কে আমাদের ধারণা সে অবশ্যই আনস্মার্ট গাইয়া টাইপের ব্যক্তি হবে। আর জেনারেল পড়াশোনা সেটার সামনেই যেন তার যাওয়া উচিত না। অথচ সত্যিকারের যে রবকে ভালোবাসে সে সবচেয়ে স্মার্ট, শিক্ষিত ও সুশীল ব্যক্তি। সেই মনে করে শুধু দিনই ইলম নয়, একজন ব্যক্তি হিসাবে আমাকে সব কিছুর উপর জ্ঞান অর্জন করা উচিত। ইমাদ বাকরুদ্ধ হয়ে যায়। আসলেই আমাদের কাছে কোনো ব্যক্তি রবকে ভালোবাসা মানে তার সম্পর্কে আমাদের কোনো ভালো ধারণাই আসে না। ইমাদ মুখে অস্ফুষ্ট হাসি ফুটিয়ে নাজিফাকে বলল, শুভকামনা, ভালো থাকবেন, আর যদি কিছু লাগে তাহলে আমাকে বলবেন। এই বলে ইমাদ চলে যায়। নাজিফাও চলে যেতেই বলে উঠল, এত কিছু না বলে যদি একবার বলতেন
প্লিজ আপনি যেন না, তাহলে বিশ্বাস করুন আমি পৃথিবীর সব সুখ আজ পেয়ে যেতাম, কিন্তু 4 অক্ষরের ভালোবাসা শব্দটি হয়তো আমার কপালেই নেই। দুপুর 3টে বাজে নাবা আর নওরিন বাড়ি ফিরে আসে। ইমাদ আজ চেম্বারে যায়নি। সকালে নাজিফার কথাগুলো যেন তার খুব কষ্ট দিচ্ছে, কিন্তু কেন এই প্রশ্নটির উত্তর তার জানা নেই। ইমাদ আবারও রান্নাঘরে গেল, নিজেই নিজেকে বলতে লাগলো, ইমাদ যেহেতু মেয়েটি চলে যাবে, সেহেতু যে কয়দিন এই বাড়িতে আছে মেহমান হিসেবে তুই না হয় তার সেবা কর। বাবাই বাবাই তুমি কি কাঁদতো? প্রশ্নটি শুনে ইমাদ সামনে তাকাতেই দেখে নাবা একটু হেসে বলল, আমি রান্না করছি মা। কার জন্য? মায়ের জন্য? ইমাদ অবাক হয়ে যায়। নাবার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে নাবাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, তুমি ওকে মা বলে ডাকো কেন? বাদে মাকে মা বলবো না তো কি বলবো? ইমাদ অবাক হয়ে যায়, নিশ্চুপ ভাবে নাবার মুখের দিকে চেয়ে রয়। আমার মেয়েটি আজ অব্দি মায়ের ভালোবাসা পায়নি, কিন্তু আজ সে নাজিফাকে নিজের মা মনে করছে। আমি কি করে ওকে কষ্ট দেই? নাজিফা তো চলে যাবে, আমি তো ওকে আটকে রাখতে পারবো না। কি হতো বাবাই, তুমি কি ভাবতো? কিছু না মা, যা তুই তোর মায়ের কাছে যা, আমি আসছি। নাবা চলে যেতেই ইমাদ রান্নায় ব্যস্ত হয়। হঠাৎ তার মনে হলো আমি নাবাকে কি বলে পাঠালাম। কথাগুলো ভাবতেই ইমাদ মুখে হাত দিয়ে ফেলে। আমি কি কোনো মায়াজালে পড়ে যাচ্ছি? না, আমার দ্বারা এরূপ কিছু হওয়া উচিত না। নাজিফা শুয়ে ভাবছিল, জীবনটা কত বিচিত্র, হরেক রকমের মানুষ, হরেক রকমের জীবন। হঠাৎ নাজিফার মনে হলো পর্দার আড়ালে কেউ লুকিয়ে রয়েছে। একটু বিস্মিত হয়ে নাজিফা জিজ্ঞাসা করলো, কে ওখানে? নাজিফার গলার স্বর পেয়ে নওরিন ওর সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নওরিনকে দেখে নাজিফা মুচকি হেসে বলল, কি হলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন মা? এদিকে এসো। নওরিন অমনেই কান্না করে নাজিফাকে এসে জড়িয়ে ধরে। সরি, আমি তোমাকে ইচ্ছে করে ব্যথা দেইনি। খাদি আপুকে আদর করলে হবে, আমাকে করবে না? কথাটি শুনে নাজিফা দরজার দিকে তাকাতেই দেখে নাবা। চোখের জলগুলো ছেড়ে বলল, তুমি ওইখানে দাঁড়িয়ে কেন? এসো এদিকে। নাবা খিলখিল করে হাসতে হাসতে নাজিফাকে এসে জড়িয়ে ধরলো। নাজিফা ওদের দুজনকে শক্ত করে আগলে ধরে চোখের জলগুলো মুছে ভাবতে লাগলো, জীবনে কিছু না পেলেও যে কদিন এই বাড়িতে আছি, দুটো বাচ্চার ভালোবাসা নিয়েই না হয় থাকবো। ইমাদ হঠাৎ রুমে আসে, এরূপ দৃশ্য দেখে আড়ালে দাঁড়িয়ে থাকে। নওরিন কান্নামাখা কণ্ঠে নাজিফাকে বলে, বিশ্বাস করো, আমি চাইনি তুমি পড়ে যাও। ফুফু আমাকে বলেছিল তুমি নাকি শুধু বাবাইয়ের জন্য পায়েস রেঁধেছ, যা খেলে বাবাই আমাদেরকে ভুলে যাবে। তাই ফুফু আমার হাতে তেল আর কলার খোসা দিয়ে বলল এগুলো বাবাইয়ের ঘরের সামনে ফেলে দিতে, আর এগুলোতে পিছলা খেয়ে তোমার হাতের থেকে পায়েসের বাটিটা পড়ে যাবে। ব্যাস, আমিও তার জন্য এমন করেছি, আমাকে মাফ করে দাও। তোমার কেন মনে হলো আমি শুধু তোমার বাবাইয়ের জন্য রান্না করেছি? আর তাছাড়া তোমার বাবাই তোমাদের এত কম ভালোবাসেন যে আমি সামান্য পায়েস খাওয়ালে তিনি তোমাদের ভুলে যাবেন? সরি, আমি আর কখনো এমন কাজ করব না। ইমাদ আড়াল থেকে সব কথা শুনতে পেয়ে প্রচন্ড রেগে নিতুর ঘরে যায়। গিয়ে দেখে নিতু বসে বসে গান শুনছে। ইমাদ নিতুর হাতটা ধরে ওকে নাজিফার রুমে নিয়ে আসে। কি হলো ভাইয়া, তুই আমাকে এখানে নিয়ে এসেছিস কেন? নাজিফা ও ইমাদের এরূপ কাণ্ড দেখে অবাক হয়ে যায়। নাবা আর নওরিন কখনোই ইমাদকে এতটা রাখতে দেখেনি। ভয়ে দুজনে নাজিফাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তুই কি করেছিস তুই জানিস না? ইয়ে মামা, মানে কি হয়েছে? নিতুর হাতটা ধরে নাজিফার পায়ের সামনে নিয়ে গিয়ে ইমাদ বলল, যা নাজিফার পা ধরে মাপ চা। ভাইয়া, তুই কি পাগল হয়ে গিয়েছিস? আমি কেন ওর পা ধরবো? কারণ তোর কারণে ও পিছলে খেয়ে পড়েছে। মানে কে বলেছে তোকে এসব? নাজিফাও সংকোচ নিয়ে ইমাদকে বলে, কে বলেছে আপনাকে? দেখুন। চুপ থাকুন, আমি আপনার সাথে কোনো কথা বলছি না। সো প্লিজ আপনি কথা না বললে আমি সব থেকে খুশি হব। নাজিফা চুপ হয়ে যায়। কি হলো নিতু, তোর কানে কথা যাচ্ছে না? ইমাদ প্রচন্ড জোরে ধমক দিতেই নিতু কাপা কাপা কণ্ঠে নাজিফার কাছে মাফ চাইতেই নাজিফা একটু সংকোচ নিয়ে নিতুকে বলে, ঠিক আছে, বাট তুমি নিজে এই কাজটি করলে। বিশ্বাস করো, আমি কিছুই মনে করতাম না, কিন্তু তুমি একটি 9 বছরের বাচ্চাকে দিয়ে আসলে কি এটা উচিত হয়েছে বলো? তুমি তো বড়, তুমি ওর ফুফু। তুমি যদি ওকে এসব করতে শেখাও তাহলে বড় হয়ে ওর কি হবে তুমি বুঝতে পারছো? নিতু চুপ করে দাঁড়িয়ে রইল। নেক্সট টাইম তুই যদি নাজিফার সাথে খারাপ কিছু করেছিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ভাইয়া, তুমি না ওকে পছন্দ করো না? তাহলে তোমার এত জ্বলে কেন? কারণ ওকে আমি পছন্দ না করলে ও কি? ও এ বাড়ির বউ, ও আমার বিয়ে করা স্ত্রী। ব্যাস,
এইটুকুই বলেছে, এতেই আমি খুশি। আমার আর কিচ্ছু লাগবে না। বাকিটা জীবন আপনার মুখে এই কথাগুলো মনে রেখেই কাটিয়ে দিতে পারবো। জানি না মন থেকে বলেছেন কিনা, কিন্তু বলেছেন যে এতেই আমি খুশি। নাজিফা ইমাদের দিকে চেয়ে মনের সাথে কথা বলতে থাকে। এইদিকে ইমাদের কথায় নিতু ভীষণ রাগ করে রুমের দিকে চলে যায়। নিতু চলে যেতেই ইমাদ নাজিফাকে বলল, আল্লাহকে তো খুব ভালোবাসেন। যদি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে কখনোই অন্যায়ের কাছে মাথা নিচু করবেন না, সেটা যত ছোট কিংবা বড় অন্যায় হোক না কেন, ঠিক আছে? ইমাদের কথায় নাজিফা মাথা নেড়ে হ্যাঁ বলল। ওর এত সুন্দর কথাটি সত্যিই নাজিফার জন্য প্রয়োজন। আসলেই জীবনে চলার পথে আমাদের অন্যায়কে প্রশ্রয় দেওয়া সত্যিই উচিত নয়, সেটা নিজের অতি কাছের মানুষ করলেও। রাতের দিকে ইমাদ ঘরে আসতে নাজিফা ইতস্ততভাবে ইমাদকে বলে, আমি আপনাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি তাই না? ইমাদ আশ্চর্য হয়ে, হঠাৎ এমন কথা? না মানে সারাদিন আমি আপনার ঘরে আপনার বিছানার উপর শুয়ে আছি, আপনি একটু বিশ্রামও নিতে পারছেন না। এমন করে বলার কি আছে, এই ঘরটি তো আপনারও, কেননা আপনি আমার। ছেলেটি চুপ হয়ে যায়। বড্ড চাপা স্বভাবের, কখনোই নিজের মনের কথাগুলো প্রকাশ করে না। সবগুলো মনে রেখে নিজে একাই কষ্ট পায়। আমি আপনার কে? না কিছু না। এনিওয়ে, খাবারটা খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ুন। বেশি রাত জাগা স্বাস্থ্যের জন্য ভালো নয়। আপনাকে আমি এই কয়দিনেই জ্বালাবো। আমি সুস্থ হয়ে গেলে সত্যিই চলে যাব। ইমাদ নাজিফার সামনে এসে ওর হাতটা শক্ত করে ধরে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, কথায় কথায় এত যাই যাই করেন কেন? আপনার ভিতরে মায়া ভালোবাসা কিছুই নেই, তাই তো একজনকে ছেড়ে চলে আসতে পেরেছেন। ইমাদ বুঝতে পারলো না রাগের মাথায় সে মুখ ফসকে এমন একটা কথা বলে ফেললো। নাজিফা মুখে ঠুনকো হাসি নিয়ে, ও যদি আমার সামান্য ভালোবাসাটুকু গ্রহণ করতো আর ও যদি আমাকে সামান্যটুকু ভালোবাসা দিত, তাহলে বিশ্বাস করুন আমি ওকে ছেড়ে চলে আসতাম না। ইমাদ অনুতপ্তভাবে নাজিফার দিকে চেয়ে বলে, আই এম সরি, আসলে রাগের মাথায় মুখ ফসকে কথাগুলো বের হয়ে গেছে। ঠিক আছে, ব্যাপার না, এসব শোনার অভ্যাস আমার আছে। প্লিজ রাগ করবেন না, আমি আপনাকে হার্ট করতে চাইনি। না, না করবো কেন? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি করুন। না মানে আসলে আপনার হাজবেন্ডকে আপনি কেন ছেড়ে দিয়েছেন তা খুব জানতে ইচ্ছা করছে। সিরিয়াসলি? এই তো কয়দিন আগেও বলেছিলেন আমার অতীত সম্পর্কে জানার আপনার কোনো আগ্রহ নেই। তাহলে আজ কি এমন হলো যে জানতে চাচ্ছেন? আসলে আপনি বোধহয় জানেন না, মানুষের চিন্তা ভাবনা মিনিটে মিনিটে বদলায়। সেদিন যা বলেছিলাম তখন হয়তো আপনার সম্পর্কে আমার যে ধারণা ছিল তা হয়তো এখন পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। আপনি না বলতে চাইলে আমি জোর করব না, ইটস ওকে। ইমাদ চলে যেতে চাইলে নাজিফা অন্যমনস্ক হয়ে ওর হাতটা আলতো করে স্পর্শ করে। নয়ন বেয়ে অশ্রু মাটিতে গড়িয়ে পড়ে। ইমাদ ওর পাশে বসে। জানেন, আমার না কপালটাই খারাপ। তাই তো এমন একজনের সাথে বিয়ে হয়েছে যে আমাকে পণ্য করতে চেয়েছিল। মানে? আসলে আমার হাজবেন্ড মানে মোহন, ও কখনোই চাইতো না আমি পর্দা করি। ও চাইতো আমি সবসময় ফ্যাশন করে ওর বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিই, নাইট ক্লাবে যেন যাই, ওর বসের সাথে যেন দেখা করি, মিষ্টি করে ওর বসের সাথে, কলিগদের সাথে, বন্ধুদের সাথে যেন কথা বলি, হাসাহাসি করি, ফুর্তি করি। কিন্তু আমি ওকে কিছুতেই বোঝাতে পারতাম না যে আমি শুধু ওর সম্পত্তি। এখানে কাউকে নজর দিতে দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আমি ওকে বোঝাতে পারতাম না যে আজ মরে গেলে কাল দুদিন। এই দুনিয়ার রং তামাশা সবকিছুই ক্ষণিকের। প্রতিদিন রাতে মদ খেয়ে এসে আমায় মারত। এমনকি বিয়ের প্রথম রাতেও নেশা করে এসে আমার গায়ে হাত তুলেছিল। সেদিনই বুঝে ফেলেছিলাম মা টাকার বিনিময়ে এই ছেলেটির কাছে আমায় বিক্রি করে দেয়। বিয়ের পর সারা দিন আমার শাশুড়ি আর মোহনের অত্যাচারে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। অনেকবার ওকে বুঝিয়েছি, কিন্তু ও উল্টো আমাকে হাতের কাছে যা পেত তা দিয়ে মারত। আয়নার সামনে গিয়ে যখন ওর মায়ের আঘাতগুলো নিয়ে দাঁড়াতাম, আহেনাও দেখতাম আমাকে উপহাস করছে। আমার হৃদয়টাও ও আমাকে উপহাস করত। এই আমি শিক্ষিত ব্যক্তি, এই আমি নিজেকে সম্মান করি, এটাকেই যদি শিক্ষিত ব্যক্তির নমুনা বলা হয়, তবে এই শিক্ষার থেকে মূর্খ থাকা অনেক ভালো। চোখের জল মুছে ফেললাম। সেদিন থেকে নিজের অধিকার নিজে আদায় করব ভেবেছিলাম। তাই তো রাতে মোহন এসে যখন আমায় ওর বসের সাথে ফোনে কথা বলতে দেয়, আমি ঠাস করে ওকে একটা থাপ্পড় দিয়ে দেই। ও আমাকে সম্মান করতে পারে না, তাই আমি ওকে সম্মান করতে সেদিন থেকে ভুলে গিয়েছিলাম। জানেন, আমি না ওকে ডিভোর্স দিতাম না যদি দেখতাম ও আমাকে সামান্যটুকু ভালোবাসে। কিন্তু ও আমাকে নয়, বরং বিয়ের পরও এক মেয়ের সাথে রিলেশন চালিয়ে যাচ্ছিল। বুঝতে পেরেছিলাম আমি মোহন আমাকে ভালোবাসে না, তাই মুক্ত করে দিলাম।
মুক্ত আকাশে উড়ে চলে গেল, একবারও ফিরে তাকালো না। নাজিফা নিশ্চুপ হয়ে যায়, ইমাদের দিকে চেয়ে দেখে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। ইমাদ তাও একটু হেসে নাজিফার দিকে চেয়ে বলে, ভালোবাসতে ওকে খুব, তাই না? কাউকে কারো ভালোবাসা পেতে হলে সেই মানুষটাকে অর্জন করতে হয়। ও তো আমাকে কখনো অর্জন করতে পারেনি, তাই তো আমি ওকে কখনোই ভালোবাসতে পারিনি। ওকে ছেড়ে চলে আসার সময় হৃদয়ে ব্যথা অনুভব হয়নি, বুকের বা পাজরে কষ্ট লাগেনি, একবারও পিছুটান অনুতপ্ত হয়নি। সোডিয়ামের আলোয় কখনো একা হাঁটা হয়নি, সহজে দুঃস্বপ্ন ভেবে মানুষটাকে ভুলে গিয়েছি। তাহলে আমি কেন মিতুকে ভুলতে পারছি না? কারণ আপনি তাকে ভালোবাসেন, অন্তরের সবটুকু অনুভূতি দিয়ে আপনি তাকে অর্জন করতে পেরেছেন, তাই মিতুকে আপনি কখনো ভুলতে পারবেন না। আর যেদিন মিতুকে ভুলে যাবেন সেদিন আপনি নিজেই বুঝে নেবেন আপনি ওকে কখনোই ভালোবাসেননি। তাই তো ওর অনুপস্থিতি আপনাকে ওকে ভুলিয়ে দিল। কিন্তু তাই বলে চলে যাওয়া মানুষটার জন্য জীবন থমকে দেওয়া মানেই আপনি হেরে গেছেন। কিন্তু তাই বলে চলে যাওয়া মানুষটার জন্য অন্য কাউকে ভালোবাসতে না পারা মানে আপনি ভালোবাসার আসল সংজ্ঞাই জানেন। ভালোবাসা মানে প্রথম ভালোবাসাকে শ্রদ্ধার সাথে মনে রেখে পুরনো অনুভূতিতে আবার কাউকে ভালোবাসতে পারা, আবার কাউকে নিয়ে স্বপ্ন দেখা, আবার কাউকে নিয়ে কল্পনায় হারিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করা। কেননা জীবনে বাঁচতে হলে আপনাকে ভালোবাসতেই হবে। ভালোবাসার নামের 4 অক্ষরের শব্দের সাথে জড়িত হতে হবেই। না, তা কখনোই আমার পক্ষে সম্ভব নয়। মিতু ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। ইমাদ সাহেব, বাস্তবতা দেখুন, আবেগ নিয়ে আর যাই হোক বাঁচা যায় না। ইমাদ নাজিফার কথার আর কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিজের এক রাশ আবেগ নিয়ে ছাদের উপর চলে যায়। আকাশের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। ওই নিঃসব তারাগুলোর সাথে কথা বলতে লাগলো। কিন্তু ছেলেটি বুঝতে পারছে না তারাগুলো যে নির্বাক, এরা না ওর দুঃখ বুঝবে না ওর কষ্ট। দীর্ঘশ্বাস ফেলে নীল আকাশের কোনো এক পাশে মিতুর মুখটা খুঁজতে থাকে। হঠাৎ মনে হলো কেউ একজন আলতো করে হাতটাকে স্পর্শ করছে। তাকাতেই দেখে নওরিন। বাবাই, ও বাবাই, তুমি এত রাতে ছাদে কি করছো? তুই এখানে এসেছিস কেন? ওই মেয়ে। কি হলো বল, তুই এখানে কেন এসেছিস? বাবাই, ওই মেয়েটি পাচ্ছে। এমন বলতে হয় না মা, উনি তো। কি বাবাই, উনি কে? আচ্ছা বাবাই, আমি উনিকে কি বলে ডাকবো? ইমাদ হাঁটু গেড়ে বসে। তোর ইচ্ছে মা, তুই যেটা বলে ডাকবি। বাবাই, ওকে আমি মামনি বলে ডাকি। ও না আমার মায়ের মতো। বাবাই, এই মামনিটা অনেক ভালো, অনেক সুন্দর, একেবারে পরীর মতো। আমাকে আর বোনকে অনেক ভালোবাসে। আর কি? আর তোমাকেও অনেক ভালোবাসে। ইমাদ সহসা অট্ট হেসে উঠল। উনি আমাকে ভালোবাসে? যদি তাই হয়তো তাহলে তো এভাবে চলে যাওয়ার কথাই বলতো না। যদি তাই হতো তাহলে এভাবে আমায় একা ফেলে যাওয়ার চিন্তাই করতো না। কি হলো বাবাই, তুমি কি ভাবছো? না কিছু না, আসলে তোর মামুনিটা সবাইকে ভালোবাসলেও আমায় ভালোবাসে না। নওরিন ধমক দিয়ে, কে বলেছে তোমায়? মামনি তোমায় অনেক ভালোবাসে, তাই তো আমাকে ছাদে পাঠিয়েছে তোমায় ধরে আনতে। তুমি যদি এখন না যাও তাহলে মামনি নিজে এখন উপরে চলে আসবে এই ভাঙা পা নিয়ে। এসব তোকে ভয় দেখিয়েছে মা, বুঝছিস? নওরিন ইমাদের হাত ধরে, বাবাই প্লিজ চলো, না হলে কিন্তু মামনি উপরে চলে আসবে। বললাম না আসবে না, তোকে ভয় দেখিয়েছে। আমি ওনার কি লাগি যে আসবে? আমাকে বলে দিয়েছে 5 মিনিটের ভিতরে তোমায় নিচে নিয়ে না নামলে সত্যি উপরে চলে আসবে। ইমাদ পকেট থেকে মোবাইল বের করে টিপতে টিপতে নওরিনকে বলল, বুঝলি মা, পৃথিবীর সবাই স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। তোর মামুনিও নিজের স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসে না। এই বলে ইমাদ মোবাইল টিপায় ব্যস্ত হলো। নওরিন ইমাদের হাত ধরে টানছে। হঠাৎ নাজিফার গলার চিৎকার পেয়ে ইমাদের হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। ইমাদ তার দিকে খেয়ালও করলো না। নিস্তেজ হয়ে গেল নাজিফার আবার কিছু হলো না তো? ওকে সত্যিই উপরে চলে এসেছে? নওরিন ইমাদের হাত ধরে, বাবা, মামনির গলার আওয়াজ না? হ্যাঁ, না কি বলছিস তুই? এই বলে ইমাদ এক দৌড়ে ছাদ থেকে নিচে নামতেই দেখে নাজিফা সিঁড়ির মধ্যে বসে পা ধরে কান্না করছে। ইমাদ ওকে সিঁড়িতে দেখে হতভম্ব হয়ে যায়। ওর সামনে গিয়ে প্রচন্ড জোরে ধমক দিয়ে বলে, আপনি এই অবস্থায় সিঁড়িতে উঠলেন কেন? আপনার জন্য। চুপ থাকুন, আমার জন্য যত সব। এখন এই পায়ের ব্যথা তো আরো বেড়ে গেছে। নওরিন অমনি বলল, ঠিকই তো তোমার জন্য। কতবার বলেছি, মামনি আমাকে বলেছে তোমাকে নিয়ে 5 মিনিটের ভিতরে নিচে না গেলে উপরে চলে আসবে এই ভাঙা পা নিয়ে। এখন বুঝলে? চুপ থাক তুই, আমাকে আগে বলবি না যে সত্য করে বলেছে? বাবা, আমি কি বলেছি মামনি মিথ্যে করে বলেছে? এখন তুমি সব দোষ আমায় দিচ্ছ।
না, সব দোষ আমার। এখন চুপ থাক, যা নিচে গিয়ে বরফ নিয়ে আয়, আমার ঘরে আয়। ওকে বাবাই। নওরিন চলে যেতেই ইমাদ নাজিফাকে কোনো সংকোচ না করে কোলে নিয়ে ঘরের উদ্দেশ্যে হাঁটতে নিচে নামতে লাগলো। নাজিফা অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে রইল। শক্ত করে ওর কাঁধ দুটোকে আঁকড়ে ধরলো। ওর এভাবে শক্ত করে আঁকড়ে ধরা দেখে ইমাদ বুঝে ফেললো মেয়েটি ওর মাঝে এমন কাউকে খুঁজছে যে ওকে শত বিপদের মাঝেও শক্ত করে ধরে রাখবে, ওর সুখে সুখী আর ওর দুঃখে দুঃখী হবে। রুমে নিয়ে নাজিফাকে বিছানার উপর শোয়াতেই নওরিন বরফ নিয়ে ইমাদের ঘরে আসে। বাবাই এই নাও। আইস হাতে নিয়ে ইমাদ নওরিনকে বলল, শোন, এটা যেন আর কেউ না জানে। কেন বাবাই? কেন? আবার মা জানলে বাবাইকে বকবে। আমি খুশি হব দিদুন তোমায় বকলে। দাঁড়া, ও আমি এখনই দিদুনকে গিয়ে বলছি। এই বলে নওরিন চলে যেতেই ইমাদ ওকে বারবার ডাকতে থাকে। নাজিফার দিকে চেয়ে গরম চোখে, কে বলেছে উপরে যেতে? আপনি তাহলে কেন আমার উপর রাগ করে উপরে চলে গিয়েছেন? তাই বলে আপনি উপরে চলে আসবেন এই অবস্থায়? যাব, 100 বার যাব। আপনার সাথে কথা বলে পারা যায় না। ইমাদ আর কথা না বাড়িয়ে নাজিফার পায়ের সামনে গিয়ে বসে ওর পায়ে বরফ লাগাতে থাকলো। সকালে নাজিফার ঘুম ভাঙতেই ও ইমাদের কাণ্ড দেখে অবাক হয়ে যায়। চোখ কচলাতে থাকলো। বারবার নিজের হাতে চিমটি দিয়ে দেখতে লাগলো, এটা কি সত্যি? এটা কি স্বপ্ন না বাস্তব? আমি কিছু ভুল দেখছি না তো? ইমাদ সাহেব নামাজ পড়ছেন, এটা কিভাবে সম্ভব? আমার তো মাথা ঘুরছে। আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে কবুল করে নিয়েছে? ইমাদ নামাজ পড়ে মোনাজাত শেষে পেছনে তাকাতেই নাজিফাকে দেখে মাথা থেকে টুপিটা খুলে ফেললো। আমতা আমতা করে নাজিফাকে বলল, এইভাবে তাকিয়ে থাকার কি হলো? আপনি নামাজ পড়েছেন? তাই কথা বলতে গিয়ে এত আমতাম করা কি হলো? আপনি সত্যিই নামাজ পড়েছেন? ইমাদ চেঁচিয়ে চেঁচিয়ে, জানেন তো এই জন্যই আমি বাসায় নামাজ পড়তে চাইনি। জানতাম আপনি এমন করবেন। মসজিদে যাওয়ার জন্য যেই রওনা দিলাম অমনি বাহিরে ঝড় বৃষ্টি শুরু হলো, তাই যেতে পারলাম না। এই বলে ইমাদ হাতের জায়নামাজটা গোছাতে লাগলো। নাজিফা ছেলেটির দিকে চেয়ে রইল। অদ্ভুত মায়াবী চেহারা, বাদামি রঙের চোখ, গোলাপি ওষ্ঠদয়, কুচকুচে কালো ভ্রু, আর তার উপরে পরনে নীল কালার পাঞ্জাবি আর মাথার সাদা টুপি। সত্যি এ তো সেই মানুষ যে আমার রাত জাগার কবিতা ছিল, যে আমার গল্পের নায়ক ছিল। নাজিফা উপরের দিকে দুহাত তুলে শুকরিয়া আদায় করলো। ইমাদ তখন ব্রুকুচকে বলল, তা ম্যাডাম, দুহাত উপরের দিকে তুলে কি করছেন? আজকে কি আপনি নামাজ পড়বেন না? ও হ্যাঁ, পড়বো তো। ইমাদ জায়নামাজটা রেখে নাজিফাকে অজুর পানি এনে দেয়। নাজিফা তখন একটু মলিন মাখা মুখ নিয়ে, তা এভাবে আর কয়দিন আমাকে পানি এনে দিবেন? আপনি যতদিন চাইবেন। আমি যদি বলি সারা জীবনের জন্য? ইমাদ কি ভেবে হেসে বলল, তার মানে আপনি সারা জীবন এভাবে পঙ্গু হয়ে থাকবেন? এই বলে ইমাদ ঘর থেকে বাহিরে চলে যায়। নাজিফা ভাবলো ছেলেটি বুঝলো না তার কথাবার্তার ভাবার্থ। এইভাবে হাসি ঠাট্টা করে উড়িয়ে দিল। ইমাদ ঘর থেকে বের হয়ে পিচ ঢালা পথে নীল আকাশকে বন্ধু করে হাঁটতে থাকে। আকাশের দিকে তাকিয়ে হেসে হেসে আল্লাহকে বলতে থাকে, অভিমান করে তোমায় বলে থাকতে গিয়েছিলাম আল্লাহ, কিন্তু এমন একটা মানুষকে জীবন পাঠালে যে কিনা আমাকে আবার তোমার কাছে ফিরিয়ে দিল। আমাকে বুঝিয়ে দিল তুমি তোমার বান্দাদের প্রতি পদে পরীক্ষা করো কেবল, আর সেই মানুষটাকে আবার তুমি আমার জীবন থেকে নিয়ে যাবে। আর এতই যদি সারা জীবন আমাকে পাশে চান তাহলে সুস্থ হয়ে কেন বলেন চলে যাবেন? কেন ও একবারও বলেন না দেখুন আমি কিন্তু আপনার স্ত্রী, আমি আপনাকে ছেড়ে যাব না। ইগো দেখান আমার সাথে, তাই না? চলে যাক, তাতে আমার কি, যত সব। আমিও ইগো দেখাবো এবার থেকে। এই যে আঙ্কেল, ফুল নেবেন? কে? ইমাদ পাশে তাকিয়ে দেখে রুক্ষ চুলের, ছেঁড়া ফ্রক পরুয়া, শুকনো করুণ চাহনির একটি 10 কি 11 বছরের মেয়ে, হাতে লাল গোলাপের বিশাল তোড়া, আর রজনীগন্ধার ফুল, বকুল ফুলের মালা, আর আরো 2 রকমের ফুল। ইমাদ একটু গম্ভীর হয়ে, না লাগবে না। কি রাগ করেছেন কারোর সাথে? ইমাদ চুপ করে একটি গাছের নিচে বসলো। মেয়েটি ইমাদের পাশে বসে বলতে লাগলো, নেন না আঙ্কেল, দুটো পয়সা দেন না, সব থেকে কম দামে দিব। নিয়ে কি করব বলো মা? কাকে দিব? নেওয়ার যে কেউ নেই। আর তাছাড়া এত ফুল দিয়ে আমি কি করব? তুই বরং ফুলগুলো রেখে দে, আর এই নে, এই 500 টাকা রাখ। মেয়েটি একটু হেসে বলে, বুঝছি, আন্টির সাথে ঝগড়া হয়েছে তাই না? এত পাকা বড়ি কেন তুই? জানেন আঙ্কেল, আমার আম্মু যখন আপুর সাথে রাগ করতো, আব্বু তখন একটি গোলাপ আম্মুকে দিতেই আম্মু মুচকি হাসি দিয়ে সব অভিমান দূরে ঠেলে দিত।
কিন্তু আব্বু মারা যাওয়ার পর আমার আম্মু কোমায় চলে গেছে আর আমি এতিম হয়ে গেছি। নিজের পেট চালাতে এই ফুল বিক্রি করি। আঙ্কেল, ফুল পবিত্র, এটা যে কারো মন ভালো করে দেয়। আপনি বরং এই সবগুলো ফুল আন্টিকে দিয়েন, দেখবেন আন্টির মন ভালো হয়ে যাবে। মেয়েটি ফুলগুলোকে ইমাদের পাশে রেখে 500 টাকা নিয়ে খুশিতে পিচ ঢালা পথের সাথে মিলে গেল। ইমাদ কেন জানি মেয়েটির আবদারটা ফেরাতে পারলো না। আল্লাহ তো আমার মেয়েগুলোকে ওর মতো করলো না। আমাকে তিনি কত ভালোবাসলেন, অথচ আমি ওনার উপর অভিমান করেছিলাম। ইমাদ অনুতপ্ত হয়ে পাশে তাকাতে এই ফুলগুলো দেখে মেয়েটির শেষ কথাটি মনে পড়ল। আঙ্কেল, ফুল পবিত্র। তার মানে এটি পবিত্র কোনো মানুষকেই দেওয়া উচিত। ইমাদ ফুলগুলো হাতে নিয়ে বাড়িতে গেল। রুমে ঢুকার আগে দরজার সামনে দাঁড়িয়ে ইমাদ 100 বার ভাবলো, ভেতরে কি এই ফুল নিয়ে যাব? না থাক, ফুলগুলো বাইরে রেখে আসি। না, কেন রাখবো? আমি কি ওনার জন্য কিনেছি? আর তাছাড়া এটা আমার ঘর, আমি যেটা ইচ্ছা সেটা নিয়ে ঘরে ঢুকতে পারবো। ইমাদ একটা ভাব নিয়ে ঘরে ঢুকতেই দেখে নাজিফা বিছানা ছাড়ছে। ইমাদ ধমক দিয়ে বলে, এই কি আপনার মাথা খারাপ হয়ে গেছে? কে ও? ইমাদ সাহেব, কেন আমার মাথা খারাপ হবে? আপনি ভাঙা পা নিয়ে বিছানা থেকে নেমেছেন? আসলে পায়ের ব্যথাটা না কমে গেছে। আর তাছাড়া এভাবে শুয়ে থাকলে হবে না, কাজ আছে অনেক। মেয়েগুলোকে স্কুলে পাঠানো, ওদের জন্য নাস্তা করা, এগুলো তো প্রতিদিন, আর আপনি করে দিবেন না। ইমাদ গোমরা মুখ করে, যা খুশি তাই করুন আপনি। তাই তো করব। এনিওয়ে, আপনার হাতে ওগুলো কি? এলে বাবালে, আপনি কি ছোট খুকি যে এগুলোর নাম জানেন না? তা না, আসলে এত ফুল আপনার হাতে, এগুলো কি আমার? ইমাদ একটু হেসে বলে, কি হলো, চুপ হয়ে গেছেন কেন? যেটা বলতে গিয়েছেন সেটা বলুন। না মানে আসলে এত ফুল আপনার হাতে। ইমাদ চেঁচিয়ে বলে, কি আমি ফুল বিক্রি করবো আপনার কাছে? তা নয় তো কি, এত ফুল পাগলেও তো আনে না। যারা আনে তাদের এক কথায় ফুল বিক্রেতা বলে। তা আপনার কি চাকরি চলে গেছে? কেন? না মানে ফুল বিক্রির পাল্লায় নামছেন যে। ইমাদ নাজিফার কাছে এসে আঙুল তুলে বলে, আপনি না কখনো আমাকে বুঝবেন না, কখনো না। এই বলে ইমাদ অন্যদিকে ফিরে দাঁড়িয়ে রইলে নাজিফা শান্ত কণ্ঠে বলে, এইতে বুঝে কি হবে যদি সেই মানুষটা ইগোর জন্য নিজের মনের কথা না বলতে পারে? ইমাদ তেড়ে এসে নাজিফার হাত ধরে, আপনি বুঝি ইগো দেখাচ্ছেন না? আর কিসের মনের কথা বলবো আপনাকে? লিসেন, কিছু বলার নেই আপনাকে। আপনি চলে গেলে আমি বরং খুশি হব। ইমাদ হাতের সবগুলো ফুল নিচে ফেলে দিল। রেগে চলে যেতে চাইলে নাজিফা অন্যমনস্ক হয়ে ইমাদকে বলল, আজ দুপুরে মা আসবে আমায় নিয়ে যেতে। ইমাদ কথাটির কোনো গুরুত্ব না দিয়ে চমকে গেল। নাজিফা মুখে হাসি ফুটিয়ে মেঝে থেকে সবগুলো ফুলের তোড়া উঠিয়ে ঠুনকো হেসে বলল, আপনার মনের কথাগুলো যদি আমি এত তাড়াতাড়ি বুঝি, তাহলে যে আপনাকে আমি ইগো থেকে বের করতে পারবো না, আর আপনাকে চাপা স্বভাবের মানুষ থেকেও যে আমি মুক্ত করতে পারবো না, তাই না হয় অবুঝি রয়ে গেলাম। দুপুরবেলা ইমাদ চেম্বার থেকে বাড়ি ফিরতেই দেখে নাজিফার মা এসেছে। ওনাকে দেখে ইমাদের কপালে ভাঁজ পড়ে গেল। তার মানে সকালে নাজিফা যেটা বলেছে সেটা সত্যি। নিজের ভালো তো পাগলও বুঝে, অথচ এই মেয়েটি নিজের ভালো বুঝে না। ইমাদকে দরজার সামনে দেখে সালেহা বলল, আরে ইমাদ এসেছিস তুই? এই দেখ কে এসেছে। নাজিফার মা তখন বলল, বাবা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? সালেহা ইমাদের এরূপ আচরণ দেখে আশ্চর্য হলেন। তার মানে নাজিফা যে বলল ইমাদ কিছুটা স্বাভাবিক হয়ে গেছে, সেটা সত্যি? জি বাবা, আমিও ভালো আছি। ইমাদ মুখটাকে ম্লান করে সালেহাকে জিজ্ঞেস করলো, মা নাজিফা কোথায়? সালেহা হেসে বলল, আমার রুমে গেছে। কেন? কেন আবার? ওর লাগেজ গুছাতে। এই বলে সালেহা নাজিফার মায়ের দিকে তাকিয়ে একটু হেসে বলে, বেন তো ওকে নিয়ে যেতে এসেছে, তাই মেয়েটি জামা কাপড় নিয়ে সবকিছু গুছিয়ে নিচ্ছে। ইমাদ প্রখর নয়নে সালেহার দিকে চেয়ে, মা তুমি কি পাগল হয়ে গেছো? এই তোমার কি জ্বর হয়েছে? তুমি এই মহি। সালেহা ইমাদের মুখ চেপে ধরে, অতঃপর আস্তে বলল, কি হচ্ছে কি এসব? ওনার সামনে কি তুই এইভাবে আচরণ করবি? ইমাদ মুখ থেকে সালেহার হাত সরিয়ে, হ্যাঁ 100 বার করবো। যা তো এখান থেকে। উনি কি আর জোর করে নাফিসাকে নিয়ে যাচ্ছে? নাফিসা নিজেও যেতে চাচ্ছে। কি? দাঁড়াও। ইমাদ সোজা সালেহার রুমে চলে গেল। গিয়ে দেখে নাজিফা লাগেজে জামা কাপড় ঢুকাচ্ছে। ইমাদ কোনো কথা না বলে ওর হাতটা গিয়ে প্রচন্ড জোরে ধরে উগ্র মেজাজে বলে, সমস্যাটা কি আপনার? আমার আবার কি সমস্যা? আর হাতটা ছাড়ুন, ব্যথা পাচ্ছি খুব। পান, আপনার ব্যথা পাওয়াই উচিত। আপনি সকালে যেটা বলেছেন তা সত্যি। তা নয় তো আমি আপনার সাথে মিথ্যে বলেছি? এই আপনার মায়ের হলোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না।
কিছুদিন আগেও তো এই মহিলাটির উপর আপনার অনেক রাগ ছিল। ওনাকে আপনি মহিলা বলছেন কেন? উনি তো আপনার গুরুজন। যে আপনাকে এত কষ্ট দিল সে আর যাই হোক, তাকে আমি সম্মান করতে পারবো না। বাবা, তা আমাকে কেউ কষ্ট দিলে তাতে আপনার কি? আমার কিছু না, আপনাকে কষ্ট দিলে আমার কি? আবার ইগো দেখাচ্ছেন? ইমাদ একটু শান্ত হয়ে, দেখি আমার হাতটা ছাড়ুন, আমাকে যেতে হবে। না, ছাড়বো না। কি করবেন আপনি না ছাড়লে? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আর তাছাড়া আমার হাত ধরার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি আমার বিয়ে করা বউ, অতএব আপনার হাতটা আমি 100 বার ধরার অধিকার রাখি। তাহলে আপনি বলছেন আমি আপনার বিয়ে করা বউ? তা নয়তো কি, যেহেতু মায়ের জোরে বিয়ে করেছি সেহেতু বউ। তার মানে আপনি আমাকে বউ হিসেবে মানছেন না, তাই তো? মানে আমি তো আপনাকে বিয়ের রাতে বলে দিয়েছিলাম আপনাকে আমি কখনোই স্ত্রীর অধিকার দিতে পারবো না। নাজিফা জোরে হাতটা ছাড়িয়ে বলে, তাহলে আমাকে যেতে দিচ্ছেন না কেন? আমি আপনার কিছু লাগি না, বরং আমি চলে গেলে আপনি অনেক বেশি খুশি হবেন। নাজিফা লাগেজ নিয়ে নিচে চলে আসলো। সালেহার তা দেখে মুখটা শুকিয়ে গেল। তার মানে ইমাদ এখনো নাজিফাকে নিজের মনের কথা বলতে পারলো না, কিন্তু এখন যদি নাজিফার মা ওকে নিয়ে চলে যায় তাহলে তো। এই বলে সালেহা ভয়ে ঘামতে লাগলো। আমি কি নাজিফার কথায় এই নাটকটা করে ভুল করলাম? ইমাদ যদি ওকে না আটকায় তাহলে? নাজিফা সালেহার সামনে এসে বলে, মা ভালো থাকবেন, আমি চলে যাচ্ছি, নিজের শরীরের যত্ন নেবেন। সালেহা আস্তে আস্তে বলল, তুমি সত্যি চলে যাচ্ছ? দেখো না মা কি হয়। কিরে নাজিফা, শাশুড়ির সাথে কি বিড়বিড় করে বলছিস? চল। হ্যাঁ মা। ইমাদ উপর থেকে দাঁড়িয়ে সব দেখছে আর ভাবছে। মানে কি, উনি সত্যি চলে যাচ্ছে? উনি আমাকে ছেড়ে সত্যি চলে যাচ্ছে? নাজিফা আর চোখে উপরের দিকে বারবার তাকাতে লাগলো। কি ব্যাপার, উনি কি আমাকে বাধা দেবেন না? মাকে প্রশ্রয় দিয়েছি যে কারণে সেই প্ল্যানটা কি আমার সফল হবে না? এমন সময় হঠাৎ ইমাদ উপর থেকে নাজিফাকে বলল, দাঁড়াও। নাজিফা আনন্দ চোখে ইমাদের দিকে চেয়ে রইল। ইমাদ নিচে এসে নাজিফাকে বলল, কোথায় যাচ্ছ তুমি? আপনি বলছি জানেন না? ইমাদ নাজিফার হাত ধরে, তুমি আমার স্ত্রী, অতএব তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নেওয়ার অধিকার রাখে না। নাজিফার মা তখন রেগে বলল, কিন্তু বাবা, তুমি তো ওকে ভালোবাসো না, তাই তো বোন ওকে এখনো ভালোবাসে, ওকে আবার ফিরে পেতে চাই, তাই আমি। চুপ থাকুন। কে বলেছে আমি ওকে ভালোবাসি না? আমি ওকে। চুপ হয়ে যায় ইমাদ। নাজিফা করুণ চাহনিতে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, কি হলো, চুপ হয়ে গেছেন কেন? প্লিজ কথা বলুন। কিছু না। নাজিফার মায়ের দিকে ইমাদ আঙুল তুলিয়ে বলল, লজ্জা লাগে না আপনার এই চিন্তা ভাবনা করতে? আপনি আমার ওয়াইফকে বাইরে একটি লোকের হাতে তুলে দিবেন? কে মোহন? মোহনের সাথে নাজিফার কোনো সম্পর্ক নেই। মোহন ছিল নাজিফার অতীত আর আমি নাজিফার বর্তমান। নাজিফার দিকে চেয়ে, আর আপনি আপনার মাকে প্রশ্রয় দিচ্ছেন। উনি আপনার মা দেখে আর কিছুই বললাম না। মা ওনাকে দুপুরের খাবার খেয়ে চলে যেতে বলবেন। এই বলে নাজিফা ইমাদকে নিয়ে উপরে চলে যায়। নাজিফা বিছানায় বসে নিচের দিকে চেয়ে বলে, ইমাদ হাঁটু গেড়ে বসে। নাজিফার হাঁটুতে হাত রেখে বলে, কেন বুঝছেন না? আপনি আমাকে সব কথা মুখে বলতে হয়, তাই না? মানুষকে মনের সব কথা তার প্রিয় মানুষকে বলার সৎ সাহস থাকতে হয়। কেননা জীবনে যদি সেই মানুষটার সাথে চলতে হয় তাহলে এক আত্মা হয়ে যেতে হয়, ভালো বন্ধু হতে হয়, তবেই দুজনে পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে পারে। ইদানিং ইমাদের মনটা সারাদিন খুব খারাপ থাকে। সারাদিন কিছু অজুহাত খোঁজে নাজিফার সাথে কথা বলতে, কিন্তু নাজিফা সহজে ইমাদের কাছেও আসে না। আজ সকাল সকাল ইমাদের ঘুম ভাঙতেই সে দেখে নাজিফা তার পাশে নেই। বিস্মিত কণ্ঠে নাজিফাকে ইমাদ ডাকতে লাগলো, কিন্তু কোনো সারা শব্দ নেই। কি ব্যাপার, আমি এত ডাকছি তাও আসছে না? ইমাদ বিছানা থেকে নেমে সোজা নিচে চলে গেল। গিয়ে দেখে নাজিফা রান্নাঘরে রুটি বানাচ্ছে, পাশে নওরিন বসে রয়েছে আর নাজিফার সাথে কিছু সময় পর পর কথা বলছে। আচ্ছা মামুনি, তুমি কালকে রাতে আমাদের সাথে শুয়েছো কেন? কি করব বলো মা, তোমার বাবাই যে ঘুমে প্রচন্ড নাক ডাকে। কথাটি ইমাদের কানে যেতেই আচমকা কণ্ঠে নাজিফার দিকে চেয়ে বলল, এক্সকিউজ মি, আমি নাক ডাকি? নাজিফা একটু হেসে বলল, তোকে আমি মিথ্যে বলছি? হ্যাঁ বাবাই, তুমি নাক ডাকো। ইমাদ গরম চোখে নওরিনের দিকে তাকিয়ে বলে, ফাইজলামো হচ্ছে আমার সাথে? তুই কখনো শুনেছিস আমার নাক ডাকার অভ্যাস আছে? না, তবে এখন তো মামুনির কাছে শুনেছি। এই বলে নওরিন আর নাজিফা খিলখিল করে হাসতে লাগলো। ওদের হাসির আওয়াজের উপর থেকে ফাহাদ তিক্ত কণ্ঠে বলে উঠল, বাহ নওরিন, ভালো তো সহজে মানুষকে ভুলে যেতে পারিস। নওরিন হাসি মুখটাকে ফ্যাকাশে করে, মানে বড় আব্বু। ফাহাদ একটু অট্ট হাসি নিয়ে বলে, মাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? মায়ের জায়গায় খুব সহজে এই মেয়েটিকে স্থান দিলি? ফাহাদের পাশে ফাহমিদা দাঁড়িয়ে
নীল কাটার দিয়ে নখ কাটতে কাটতে বলে, ভুলবে না ফাহাদ, তোমার ভাইয়ে ও তো মিতুকে খুব সহজে ভুলে গেল। এই সেই ইমাদ যে মিতুকে ছাড়া কিছুই বুঝতো না। মিতুর মৃত্যুর পর ইভেন ওয়াদাও করেছিল আর কোনোদিন বিয়ে করবে না, আর আজ সে ছেলেই নাকি এভাবে পাল্টে গেল। ইমাদ ফাহমিদার কথাগুলোতে নিজেকে অপরাধী ভাবতে শুরু করে। সত্যি তো, আমি এত তাড়াতাড়ি মিতুকে ভুলে গেলাম। আমি যে মিতুকে শুধু ভালোবাসি, তাহলে কেন নাজিফার জন্য আমার এত কাকুতি মিনতি? কেন নাজিফাকে আমি এত গুরুত্ব দিচ্ছি? আমি তো তাহলে মিতুকে ঠকাচ্ছি, আমার ভালোবাসাকে ছোট করে ফেলছি। ফাহমিদা নিচে নেমে এসে ইমাদের সামনে দাঁড়িয়ে বলে, আচ্ছা ইমাদ, তুমি কি সত্যি মিতুকে কখনো লাভ করেছো? ইমাদ আমতা আমতা করে বলে, কেন তোমার এটা মনে হচ্ছে বৌমনি? না, আসলে তোমার ভালোবাসাটা এতটাই পাঞ্চে যে মানুষটা মরে যাওয়ার সাথে সাথে তুমি তাকে ভুলে গেলে, তার জায়গায় অন্য কাউকে স্থান দিলে। আদৌ কি এটাকে কি রিয়েল লাভ বলে নাকি ফেক বলে? তুমি ভাবো, যাকে ছাড়া একটা সময় তুমি কিছু বুঝতে না, আজ তাকেই তোমার সারা দিন একবারও মনে পড়ে না। যার ছবি দেখলে একটা সময় তার বিয়োগ বেদনায় কাঁদতে, আজ তার জন্যই দুফোঁটা চোখের জলও ভুল করে ঝরে পড়ে না। ব্যাপারটা তোমাকে এখন আর ভাবায় না, তাই না? আসলে তুমি কখনোই মিতুকে ভালোবাসোনি। ইমাদ ফাহমিদার দিকে তাকিয়ে কান্নামাখা কণ্ঠে বলে, ঠিকই তো, আমি এমন ভুল কিভাবে করলাম? আমি কেমনে ওকে ভুলে আছি? এই বলতে বলতে ইমাদ ঘর থেকে বের হয়ে যায়। নাজিফা কাঁদতে কাঁদতে ইমাদের পিছু যেতে চাইলেই ফাহমিদা নাজিফার হাতটা শক্ত করে ধরে, আমাকে সেদিন জ্ঞান দিয়েছিল না, এবার বুঝো আমি কি করতে পারি। দেখো আজকে সারাদিন ওই ইমাদ বাসায় আসে কিনা। এই বলে ফাহমিদা ফিক ফিক করে হেসে ফাহাদকে বলল, চলো ফাহাদ, রুমে যাই, এখনো বুয়ার আর যে রুটি বানানো হয়নি। যাওয়ার সময় নওরিনকে উদ্দেশ্য করে ফাহমিদা বলল, আর হ্যাঁ নওরিন, তুই যে একে মামনি বলে ডাকিস, তুই জানিস এতে তোর মা কতটা কষ্ট পাচ্ছে কবরে? তুইও তোর মাকে ভুলে গেলি। ফাহমিদার কথায় নওরিনের মনটা ঘুরে গেল। নওরিনও ঘরের দিকে চলে গেল। সবাই যখন নাজিফাকে একা করে চলে গেল, মেয়েটি তখন নিচে বসে পড়ল। উপরের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে সৃষ্টিকর্তাকে বলল, মেয়েটি বুকের চাপা কষ্টগুলো আজ আকাশে উড়িয়ে দিচ্ছে। অনেক তো হলো সেগুলো চেপে রেখে কষ্ট পাওয়া, ঠোঁটের কোণে মৃদু হাসি রেখে এক জীবন এভাবে পার করা। কিন্তু দিন শেষে যখন সূর্যটা অস্তমিত হয়, তখন সত্যিই ভাবতে হয় মেয়েটি জীবনে কারো ভালোবাসা পেল না, না বাবার, না মায়ের, না স্বামীর, আর নাই পৃথিবীর কারো। কিন্তু তবুও মেয়েটি ঠকে গিয়ে নিজেকে জিতিয়ে দেয় এই ভেবে যে কারণ না পেলেও যে মহান আল্লাহ পাকের ভালোবাসা পেয়েছি, ওটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু আজ আর পারল না মনকে বোঝাতে, কেননা মেয়েটি যে ইমাদকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে। নিজের মনের সবটুকু রং দিয়ে যে সে ইমাদকে নিজের করে পেয়েছে। সালেহা বেগম নাজিফার গুনগুনিয়ে কান্নার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে বাহিরে এসে দেখে নাজিফা মেঝেতে বসে কাঁদছে, চোখের জলগুলো অনায়াসে গড়িয়ে পড়ছে। সালেহা একটু চমকে গিয়ে বলে, নাজিফা মা, তোর কি হয়েছে? তুই কেন এভাবে কাঁদছিস? মায়ের মতো শাশুড়ির এমন আকুতি কণ্ঠ নাজিফার কানে যেতেই নাজিফা এক লাফ মেরে উঠে পড়ল। সালেহাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা, ইমাদ ইমাদ। হ্যাঁ, কি হয়েছে বল। মা, ইমাদ বাড়ি থেকে বের হয়ে গেছে। কিন্তু কেন? নাজিফা তখন সবকিছু খুলে বলতেই সালেহা ক্ষীণ কণ্ঠে বলল, এরা আমার ছেলেটাকে ভালোভাবে বাঁচতে দেবে না। নাজিফা কাপা কাপা কণ্ঠে বলল, মা প্লিজ তুমি এভাবে বলো না, তুমি বরং ওকে একবার ফোন দিয়ে বলো বাসায় ফিরে আসতে। তুমি তো মা, তোমার কথা শুনবে হয়তো। সালেহা বেগম দীর্ঘশ্বাস ফেলে, না রে মা, ও আজ সারাদিনও বাড়ি ফিরবে না। মা তুমি একবার চেষ্টা করো না। তুই যেহেতু বলছিস তাহলে আমি ফোন দেই। এই বলে সালেহা বেগম ফোন দিল। ফোনের ওপাশে রিং হলো, কিন্তু ফোন ধরার মানুষটা হয়তো ইচ্ছে করেই ফোন ধরলো না। সালেহা নিরাশ হয়ে ফোন ধরছে না। নাজিফা চুপ হয়ে সালেহার দিকে চেয়ে রইল। সন্ধ্যের দিকে ইমাদ বাড়ি ফিরতেই সালেহা ওর সামনে গিয়ে কিছুটা রেগে বলল, সারাদিন কোথায় ছিলিস? আমি এতবার তোকে ফোন করলাম, তুই কেন ফোন ধরলি না? ইমাদ গম্ভীর কণ্ঠে বলে, ইচ্ছে করিনি তাই ধরিনি মা। আর তাছাড়া আমি আগেও তো এমন ছিলাম, হঠাৎ বাড়ি থেকে চলে যেতাম। তুমি ফোন দিতে যখন দেখতে আমি ধরতাম না, তখন বুঝে নিতে আমি মিতুর কবর জিয়ারত করতে গিয়েছি। তাহলে আজ কেন এত চিন্তা আর প্রশ্ন করছো? কারণ সেদিন মিতু ছাড়া তোর জীবনে কেউ ছিল না, কিন্তু আজ নাজিফা তোর জীবনে এসেছে। মিতু আজ তোর অতীত এবং নাজিফা তোর বর্তমান ভবিষ্যৎ। ইমাদ চেঁচিয়ে চেঁচিয়ে সালেহাকে বলল,
ব্যাস মা, তুমি অনেক করেছো, কিন্তু আর নয়। তোমার কারণে আমি মিতুকে পর্যন্ত ভুলে গিয়েছি। মা, একটা কথা, নাজিফাকে মাথায় ঢুকিয়ে নিতে বলো। আমি কখনোই ওকে স্ত্রীর অধিকার দিতে পারবো না, আর কখনোই ভালোবাসতে পারবো না। এই বলে ইমাদ উপরে যেতেই নাজিফা ওর সামনে এসে দাঁড়ায়। কাজল ল্যাপটানো চোখ দুটো অশ্রু জলে ইমাদের দিকে চেয়ে আস্তে করে বলল, যদি কখনোই স্ত্রীর মর্যাদা নাই দিতে পারেন, তাহলে কেন মায়ের সাথে চলে যেতে দিলেন না? কেন এভাবে আমাকে মায়ের জালে আটকে দিলেন? কেন এত মায়া দেখালেন? নাজিফার প্রশ্নের উত্তর ইমাদ দিতে পারল না, কেননা সে নিজেই জানে না কোন মায়া জালে সে আটকে পড়েছে। কিছুটা রাগী ভাব নিয়ে চোখ লালচে করে নাজিফাকে বলল, জানি না। এই বলে উপরের দিকে নিজের ঘরে চলে গেল। নাজিফা ইমাদের চলে যাওয়ার দিকে অনিমেষভাবে চেয়ে রইল। রান্নাঘরে এসে নাজিফা নিজেকে নিজেই বলতে লাগলো, ইমাদ সাহেবের মনটা হয়তো তখন খুব খারাপ ছিল, তাই এইভাবে আচরণ করেছে। এখন হয়তো মন মানসিকতা আবার ঠিক হয়ে গেছে, এখন আমার সাথে ভালোভাবেই কথা বলবে। এই ভেবে নাজিফা সমস্ত কষ্ট দূরে সরিয়ে ইমাদের জন্য রাতের খাবার নিয়ে উপরে চলে গেল। ইমাদের ঘরের সামনে এসে নাজিফা কিছুটা সংকোচ নিয়ে বলল, আসবো? ইমাদ তখন মাত্র গোসল করে ওয়াশরুম থেকে বের হয়েছে। নাজিফার কণ্ঠস্বর ইমাদের কানে যেতেই একটু বিরক্তিকর ভাব নিয়ে বলল, কি চাও আমার কাছে? মানুষ নিমেষেই বদলে যায়। 40 বছর একসাথে সংসার করেও স্বামী স্ত্রী দুজন দুজনকে চিনতে পারলো না। আর আমি কিনা এই কয়দিনে ওনার সামান্য ভালো আচরণে ওনাকে চিনে ফেলেছিলাম। ভাবলাম আসলে বোকার স্বর্গ বসবাস করা মানুষগুলোর দশা আমার মতোই হয়। হ্যালো, আপনাকে বলছি, কি এই ঘরে কেন আসছেন? আর হাতে ওসব কি? নাজিফা মুখে মৃদু হাসি নিয়ে বলে, না মানে আপনার জন্য রাতের ডিনার নিয়ে এসেছি। ইমাদ গম্ভীর স্বরে, থ্যাঙ্কস, বাট আমি খাবো না, বাহিরে থেকে খেয়ে এসেছি। কেন মিথ্যে কথা বলছেন আপনি? মানে? কেন মিথ্যে কথা বলছেন আপনি? দেখুন, আমার সাথে রাগ করেছেন বলে কি খাবেন না, এমন কথা কেন বলছেন? ইমাদ রাগে তেড়ে এসে নাজিফার দিকে আঙুল তুলে বলে, আপনি কে যে আপনার সাথে রাগ করে আমি খাবার খাবো না? আমার খিদে নেই তাই খাবো না। তাই বললে হয়? এই কথা বলে নাজিফা সোজা ইমাদের রুমে ঢুকে যায়, খাবারটা বিছানার পাশে রেখে। একটু হাসি মুখে চেয়ারের মধ্যে রাখা তোয়ালেটা গোছাতে গোছাতে নিল ইমাদ সাহেব। এবারে চেয়ারে ভদ্র ছেলেদের মতো বসে খাবারটা খেয়ে নিন। ইমাদ তখন টেবিলের উপর রাখা খাবারটাকে হাতে নিয়ে কোনো কিছু না ভেবে নিচে ফেলে দিল। তারপর জোরে একটা ধমক দিয়ে নাজিফাকে বলল, গেট আউট। আজকের পর আপনি আর কখনোই আমার রুমে আসবেন না। নাজিফা ভয়ে ভয়ে মেঝে থেকে ভাঙা প্লেট গ্লাস উঠাতে লাগলো। ইমাদের দিকে চেয়ে করুণ স্বরে বলল, আজকে সারাদিন কিছুই খাইনি, ভেবেছিলাম আপনি আসলে অতপর খাবো, কিন্তু তাও হলো না। কথাগুলো শুনে ইমাদের খুব মায়া হলো নাজিফার উপর, কিন্তু নিজের ইগোটা বজায় রেখে চওড়া গলায় নাজিফাকে বলল, কে বলেছে এত ন্যাকামি করতে? আমি কি বলেছি আমার জন্য না খেয়ে পাগলামি করতে? যত সব, গিয়ে খেয়ে নিন যান। না খাবো না, দেখি আপনিও কতক্ষণ আপনার জেদটা বজায় রাখতে পারেন আর আমিও কতক্ষণ পারি। এই বলে নাজিফা বেখেয়ালে মেঝেতে পড়ে থাকা কাচের টুকরোতে হাত দিতেই হাতটা চরমভাবে কেটে যায়। ইমাদ তা দেখে এক কদম সামনে আসলেও পরে নিষ্ঠুর মানুষের মতো পিছিয়ে যায়। নাজিফা তা দেখে আরো বেশি কষ্ট পেল। ইমাদকে কোনো কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। নাজিফা চলে যেতেই ইমাদের কেন যেন ভীষণ কষ্ট অনুভব হতে লাগলো। শুধু মেঝের দিকে তাকিয়ে নাজিফার রক্তগুলোর পানে চেয়েই রইল। না, এতটা খারাপ আচরণও করা উচিত হয়নি আমার। রাত যখন 1:30 বাজে, ইমাদ চুপি চুপি মায়ের রুমে যায়। গিয়ে দেখে নাজিফা সেখানে নেই। কিছুটা বিস্মিত হয়ে বলে, কি ব্যাপার, ও কোথায় শুয়েছে? নওরিন আর নাবার রুমে নয় তো? ইমাদ দ্রুত নওরিন আর নাবার রুমে গিয়ে দেখে সেখানেও নাজিফা নাই। এখানেও নেই, তাহলে কোথায় ও? ইমাদ একটু চিন্তায় পড়ে যায়, বলে, আচ্ছা, ও আবার বাড়ি থেকে চলে যায়নি তো? গেলে তো ভালো, তাতে আমার কি? কিন্তু নাবা তো ওকে অনেক ভালোবাসে। না না, চাইনি, হয়তো অন্য কোথাও আছে। ইমাদ গেস্ট রুমে গিয়ে দেখে মেয়েটি সেখানে। ইমাদ নাজিফার পাশে গিয়ে বসে মেয়েটির দিকে চেয়ে রইল। হঠাৎ করে ইমাদের চোখ পড়ল মেয়েটির হাতের উপর। হাতটা সত্যিই খুব বাজেভাবে কেটে গেছে। হাত দিয়ে প্রচন্ড রক্ত পড়ছিল, যার প্রতিটি ফোঁটা মেঝেতে পড়ে রয়েছে, কিন্তু শুকিয়ে গেছে রক্তগুলো, কিন্তু দাগটা এখনো শুকোয়নি। ইমাদ নাজিফার কাণ্ড দেখে ইমোশনাল হয়ে যায়। আজীব মেয়ে তো, এ মানুষ তো হাত কাটা গেলে সাথে সাথে ব্যান্ডেজ করে আর না হয় রক্ত পড়া বন্ধ করে। আরে এই বলে ইমাদ জোরে জোরে নাজিফাকে ডাকতে লাগলো, এই মেয়ে। নাজিফার কোনো সারা শব্দ না পেয়ে ইমাদ ওর কপালে হাত দিয়ে আবার ডাকতে লাগলো।
অমনি নাজিফার ঘুম ভেঙে ইমাদের দিকে চোখ পড়তেই অবাক হয়ে যায়। আপনি এখানে? হ্যাঁ এসেছি, তোমার কোনো সমস্যা আছে? না মানে আপনি এত রাতে এই ঘরে? ইমাদ রেগে বলে, এটা আমার বাড়ি, অতএব আমি যখন তখন যে কোনো ঘরে যেতে পারবো। ওকে, এনিওয়ে, এই রক্ত দিয়ে আমাদের ঘরের মেঝেটা এত নোংরা করেছো কেন? নাজিফা মাথা নিচু করে বলে, সরি আসলে। থাক থাক, আর এত কৈফিয়ত দেওয়া লাগবে না। ইমাদ ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে নাজিফার হাতটা ড্রেসিং করে দিল। নাজিফা ইমাদের দিকে মিটমিটি হাসতে লাগলো। হেই ইউ, এত হাসার কি হলো? না মানে এত উপরে উপরে রাগ দেখে কি লাভ বলুন, যদি ভিতরের হৃদয়টা এত নরম হয়। চুপ থাকুন, মানবতার খাতিরে এইটুকু করেছি বলে আপনি আবার আমার হৃদয় নিয়ে গবেষণা করছেন এখন? এই বলে ইমাদ চলে যেতে চাইলে নাজিফা ভারী কণ্ঠে বলল, এখনো কিছু খায়নি। ইমাদ ওর দিকে তাকিয়ে মনে মনে বলল, এই মেয়েটি এত মায়া লাগায় কেন? এত কিছু আমি ওকে বলি, কিন্তু আমার প্রতি ওর বিন্দুমাত্র রাগ নেই, অভিমান নেই। কি হলো, আপনি এখনো কি খাবেন না? ওকে ফাইন, খাওয়া লাগবে না, আমি ঘুমাই। আচ্ছা, আমার খাবারের সাথে আপনার সম্পর্ক কি? ওটা বোঝার ক্ষমতা আল্লাহ আপনাকে দিচ্ছে, যেদিন চলে যাব সেদিন বুঝবেন। নাজিফার এই কথায় ইমাদের কেন যেন খুব রাগ হলো। এই আপনার সমস্যা কি? এত পরিমাণ ফালতু কথা আপনি বলতে পারেন, আর কোনোদিন যেন এসব কথা আমি না শুনি। এনিওয়ে, আপনি ওয়েট করুন, আমি খাবার নিয়ে আসছি। খাবার আনা লাগবে না মানে? নাজিফা হাত দিয়ে টেবিলের দিকে ইশারা করে, ওই যে খাবার রাখা আছে। তার মানে খাবার এনে আপনি রেখে দিয়েছেন, অথচ খাননি? খাইনি কারণ আমি জানতাম আপনি আসবেন, আর তাই আপনার জন্য ওয়েট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ি নিজেই বুঝতে পারিনি।